গুড মর্নিং। তোদের আগের দিন যদি কিছু প্রবলেম থাকে সেটা বল। হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ, গুড মর্নিং বলছি সবাইকে। হ্যাঁ হ্যাঁ স্যার, বল। শোনা যাচ্ছে। গুড মর্নিং। স্যার বলছি, ওই যে ছিল থিওরাম, এই অ্যালজেব্রিক ফর্মুলার উপরে বেস করে হুম, ফার্স্ট এটা সেকেন্ড আমার আমি বুঝতে পারছি না, মানে ওর মধ্যে যে এ ডট জিরো ইকুয়ালস টু জিরো হবে, বুঝতে সেটা গেছি। তো অলরেডি, ওটা ওটা তো প্রথম একটা প্রথম ল। থিওরেমটা তো, প্রথম থিওরেমটা তো, ফার্স্ট থিওরেম। হ্যাঁ, প্রথম আচ্ছা ঠিক থিওরামের আছে, সেকেন্ড পার্ট। ঠিক আছে, আমি বের করছি। হুম। দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে তো? হ্যাঁ বল। এই 2.1.2 বি বি পার্টটা তো, নাকি না সি পার্ট, কোনটা? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ স্যার, বলুন। হ্যাঁ বল। সেটাই আমি দেখ, এই থিওরেমটা কিনা দেখ, এই থিওরেমের কোন পার্টটা বল। আমার স্ক্রিন দেখতে পাচ্ছিস? হ্যালো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ বল দেখতে বল পাচ্ছি। বল, কোন 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 থিওরেমটা বল আমাকে। সি নাম্বার। সিটা তো, স্যার, হ্যাঁ। সি নাম্বার। ওকে ওকে। হ্যাঁ। দেখ, সিটা কি বলেছে, সিটা বলেছে ইফ এ ইজ এ রিয়েল নাম্বার, তাহলে এ ডট জিরো ইজ ইকুয়ালস টু জিরো। প্রুফটা তো পরে করবো, প্রুফ পরে করছি। প্রুফ করার আগে জিনিসটাকে আমাকে বুঝে নিতে হবে যে হুম। এই ডট জিরো ব্যাপারটা কি। দেখ, জিরোটা কি ছিল, জিরোটা কি, হোয়াট ইজ জিরো? জিরো ইজ বেসিক্যালি আইডেন্টিটি এলিমেন্ট উইথ রেসপেক্ট টু অ্যাডিশন। ওই তোর এ থ্রি প্রপার্টিটা চেক কর, এ থ্রি প্রপার্টিটা চেক করলে তোরা দেখতে পাবি যে জিরোটা হচ্ছে বেসিক্যালি অ্যাডিশনের রেসপেক্টে যে এক্সিস্টেন্স অফ জিরো এলিমেন্টের কথা বলা হয়েছে, সেইখানে তুই পাবি বেসিক্যালি একটা আইডেন্টিটি এলিমেন্ট জিরো অ্যাডিশনের রেসপেক্ট। কিন্তু এখানে যে অপারেশনটা পারফর্ম করেছে ওরা, দ্য অপারেশন দে পারফর্ম, দ্যাট ইজ এ ডট জিরো, দ্যাট মিনস এর সাথে জিরোকে মাল্টিপ্লাই করেছে। এটাকে যদি এর সাথে জিরো যে প্রপার্টিগুলো ছিল, দ্য প্রপার্টি অফ জিরোস আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য, যে অপারেশনটা ছিল সেটা হচ্ছে অ্যাডিশন। মানে আমি এর সাথে জিরো যোগ করলাম, যোগ করে এ পাবো, বা জিরো প্লাস এ ফ্রম লেফট হ্যান্ড সাইড অথবা রাইট হ্যান্ড সাইড, যে কোনো সাইড থেকে জিরো আমি যদি কোনো একটা নাম্বারের সাথে অ্যাড করি, তাহলে সেই নাম্বারটাকে আমরা রিটার্ন পাই। দ্যাট ইজ দ্য প্রপার্টি। বা এ ফোর প্রপার্টিতে যদি আমরা আসি, এ ফোর প্রপার্টি অনুযায়ী কোনো একটা নাম্বার আর তার ইনভার্স যে নাম্বার, অ্যাডিটিভ ইনভার্স, মানে এর রেসপেক্ট অ্যাডিটিভ ইনভার্সটা হচ্ছে বেসিক্যালি মাইনাস এ। তো সে দুটোকে যোগ করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে জিরো ফ্রম বোথ লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড। তো এই ছিল প্রপার্টি, কিন্তু এইখানে একটা অদ্ভুত কাজ করতে দিয়েছে আমাকে, সেটা হচ্ছে একের সাথে জিরোকে মাল্টিপ্লাই করতে দিয়েছে। সুতরাং এই রিলেশন কোনো ডিরেক্ট আমাদের কাছে ছিল না। তো সেই জন্য ওরা কি করেছে, সেই জন্য একটা খুব সহজ ট্রিক ইউজ করেছে। কি ট্রিক ইউজ করেছে? ওরা যে ট্রিকটা ইউজ করেছে, উই হ্যাভ, ব্র্যাকেটে লেখা আছে হোয়াই, তা কি করেছে, এ প্লাস এ ডট জিরো, ঠিক আছে, এ প্লাস এ ডট জিরো, এই জিনিসটাকে ওরা চেক করেছে, এর ভ্যালুটাকে ওরা চেক করেছে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ প্লাস এ ডট জিরো?
না বুঝতে পারলে আমাকে বলবি, আবার আমি সেখানে থেমে যাব, আবার বোঝাবো। ঠিক আছে, ওরা স্টার্ট করেছে প্রথমে বেসিক যে জায়গাটা থেকে, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ প্লাস এ ডট জিরো। এখন যেটা ওরা করেছে তার বদলে এই দেখ এ ডট জিরো পার্টটাকে ওরা আনচেঞ্জ রেখেছে, কোনো মানে কোনো চেঞ্জ নেই, কিন্তু ওই এটাকে আমরা লিখতে পারি এ ডট ওয়ান। কেন এ ডট ওয়ান আমরা লিখতে পারি? তার জন্য আমাকে ফিরে যেতে হবে এম থ্রিতে। এম থ্রিতে খেয়াল করে দেখ লেখা রয়েছে এ ডট ওয়ান ইকুয়ালস টু এ। ঠিক আছে, আমি ওয়ান বলে ফেলছি হয়তো মুখে, কিন্তু এ ডট ওয়ান হচ্ছে এ বেসিক্যালি। তো এই যে রুল, আশা করছি সবাই দেখতে পাচ্ছিস, এটা যে কোনো এলিমেন্টের জন্যে, হ্যাঁ, আমরা যদি নিই ওই আর এর মধ্যে থেকে, তার জন্য এটা সবসময় হোল্ড করে এ ডট ওয়ান ইকুয়ালস টু এ। এই প্রপার্টিটাকে ইউজ করা হয়েছে এই লাইনে। ঠিক আছে, হ্যাঁ, এই লাইনটাতে ইউজ করা হয়েছে। এর বদলে আমি উল্টো দিক দিয়ে ইউজ করছি, ওদিকে ছিল এ ডট ওয়ান ইকুয়ালস টু এ, আমি এখন উল্টোভাবে ইউজ করছি, এর জায়গায় এ ডট ওয়ান লিখছি, একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। এবার দেখ তাহলে আমার কাছে দুটো জিনিস এলো, এ ডট ওয়ান আর একটা এ ডট জিরো, এই দুটো জিনিস। এখন এই দুটো জিনিসের উপরে আমরা যে প্রপার্টিটাকে কাজে লাগাবো সেটা হচ্ছে সর্বশেষ প্রপার্টিটা। সর্বশেষ বলতে যদি মনে করে দেখিস এই প্রপার্টিটা ডি, প্রপার্টি ডি কিভাবে ইউজ করছি? ডিটা কি প্রপার্টি? ডি ছিল ডিস্ট্রিবিউশন অফ মাল্টিপ্লিকেশন ওভার অ্যাডিশন। তাহলে খেয়াল করে দেখ এ ডট বি প্লাস সি, তার মানে হচ্ছে এ ডট বি প্লাস এ ডট সি। তাহলে এই প্রপার্টিটাকে অনলি এই পার্টটা, ফার্স্ট পার্টটাকে টুকুনি বলছি, এই অংশটুকুনি আমি উল্টো দিক থেকে ব্যবহার করব। মানে আমাকে কেউ যদি দিয়ে দেয় এ ডট বি আর এ ডট সি যোগফল, আমি সেটাকে পরের লাইন ইকুয়ালস টু এ ডট বি প্লাস সি লিখতে পারবো, কোনো অসুবিধা নেই। ওরা সেই কাজটাই করেছে, দেখ খালি উঠে যাচ্ছে। তাহলে এ ডট ওয়ান প্লাস এ ডট জিরো, তাহলে সেখান থেকে দেখ এটাকে বাইরে রেখেছে, ডট ওয়ান প্লাস জিরো এই অবস্থায় এসেছে। তাহলে এটা তো এসছে, এটার মধ্যে কোনো ডাউট নেই। এই যে এই লাইনটা যখন ইউজ করেছি, তাহলে আমরা ডি ফর্মুলা যেটা বা ডি রিলেশন যেটা আমাদের যে প্রপার্টি ডি, সেটাকে কাজে লাগানো হয়েছে। তো এই লাইনটা এতদূর করা হলো। এরপর দেখ ওই এ ডট ওয়ান প্লাস জিরোটা তো ব্র্যাকেটের মধ্যে রয়েছে। এখন ওয়ান প্লাস জিরো সবসময় ওয়ান হয়, কেন তোর ওয়ান প্লাস জিরো তোর ওয়ান হচ্ছে সেটা জানার জন্য তোকে চলে যেতে হবে জিরোর ফর্মুলাতে। জিরোর ফর্মুলা বলতে এই লাইনটা এ থ্রি কি বলছে? জিরোর সাথে তুই যে কোনো এলিমেন্টকে যদি অ্যাড করিস, কারণ জিরোটা হচ্ছে অ্যাডিটিভ আইডেন্টিটি, সুতরাং জিরোর সাথে তুই যে কোনো এলিমেন্টকে যদি অ্যাড করিস, ওই যে এলিমেন্টটাকে অ্যাড করলে সেই এলিমেন্টটাই ফেরত পাওয়া যাবে। তার মানে জিরো প্লাস ওয়ান যদি এর বদলে যদি ওয়ান হয় তাহলে ওয়ান পাবি, জিরো প্লাস যদি টু হয় টু পাবি, জিরো প্লাস থ্রি হলে থ্রি পাবি। এইভাবে আমরা রিটার্ন পাবো, বা উল্টো দিক থেকে মানে এ প্লাস জিরো করলেও সেই একই রকমভাবেই আমরা পাবো, ফেরত পাবো একে। তো সেই প্রপার্টিটাকে এখানে ইউজ করা হয়েছে। তাহলে ইউজ করলে ওয়ান প্লাস জিরোটা বেসিক্যালি ওয়ান হয়ে গেছে। তাহলে এখানে দাঁড়ালো এ ডট ওয়ান, কারণ ওয়ান প্লাস জিরোর জায়গায় ওয়ান লিখেছি। এখন এ ডট ওয়ানটা ইকুয়ালস টু এ, আমরা কেন জানি এটা? কেন জানি? দিস ইজ বিকজ ওয়ানটা হচ্ছে ইজ লাইক আ আইডেন্টিটি এলিমেন্ট উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন। তাহলে আমি একে যদি এক দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা ওই এটাকেই ফেরত পেয়ে যাব। এটা হচ্ছে বেসিক্যালি এম থ্রি প্রপার্টি। ঠিক আছে, এম থ্রি দেখ, এম থ্রিতে এ ডট ওয়ান ইজ ইকুয়ালস টু এ। ঠিক আছে, এই রুলটার জন্যে বা এই রুলটাকে ব্যবহার করলাম বলে এই লাইনটা আমরা লিখলাম বা বেরোলো, যেটা হচ্ছে সেটা হচ্ছে এ ডট এর জায়গায় এ এলো। ওকে, এটুকুনি বোঝা গেছে? দেখ সবাই বুঝতে পেরেছিস তো? এটা যদি বুঝতে পারিস তারপর বল, তারপর আমি বলবো আবার। হ্যাঁ স্যার, বুঝেছিস তো? তাহলে আমরা কোথায় বা কি পেলাম, কি কোথা থেকে শুরু করেছিলাম আর কি পেলাম? আমরা শুরু করেছিলাম এ প্লাস এ ডট জিরো। এবার এই মাঝের লাইনগুলো ভুলে যা, কিভাবে এসছি এগুলো এত দূর অব্দি ভুলে যা তোরা। জাস্ট এবার দেখ এ প্লাস এ ডট জিরো ইজ ইকুয়ালস টু এ পাওয়া যাচ্ছে। তার মানে এ ডট জিরো এমন একটা এলিমেন্ট যাকে এর সাথে যোগ করলে এ ফেরত পাওয়া যাচ্ছে। উই আর গেটিং এ আফটার অ্যাডিং এ প্লাস এ ডট জিরো উইথ এ ইটসেলফ। তার মানে এ ডট জিরোটা বেসিক্যালি কিরকম এলিমেন্ট? এ ডট জিরোটাই তো হচ্ছে বেসিক্যালি ওই জিরো এলিমেন্ট, তাই না?
কারণ এ এর সাথে একমাত্র জিরোকে যোগ করলেই তুই ওই এ এলিমেন্টটা তুই ফেরত পাবি। এ প্লাস এ ডট জিরো ইজ ইকুয়ালস টু এ পাওয়া গেল, ঠিক আছে? তাহলে এটা নিশ্চিতভাবে জিরো। এটা আরও একটা জায়গা থেকে প্রমাণ করা যায়, সেটা হচ্ছে ওই থিওরেমের যে এ পার্টটা রয়েছে, এ ফার্স্ট পার্ট থিওরেমের, সেই পার্টটা পড়ে দেখ আর সেই পার্টের সাথে এই লাইনটা মিলিয়ে দেখ। ওখানে জেড এর জায়গায় রয়েছে এ প্লাস এ ডট জিরো, ঠিক আছে? এটা দেখ, এই লাইনটা দেখ, ইফ জেড অ্যান্ড এ আর এলিমেন্টস ইন আর উইথ জেড প্লাস এ ইজ ইকুয়ালস টু এ, তাহলে জেড ইকুয়ালস টু জিরো পাওয়া যায়। তাহলে দেখ এই এ ডট জিরোটাকে যদি তুই মনে মনে জেড ভাবিস, তাহলে দেখ জেড প্লাস এ ইজ ইকুয়ালস টু এ পাওয়া যাচ্ছে, তাই তো? জেড প্লাস এ ইজ ইকুয়ালস টু এ পাওয়া যাচ্ছে। যদি হয় তাহলে জেড ইকুয়ালস টু জিরো। এটা তুই ফার্স্ট কোনটাকে জেড ভাববো? এ ডট জিরোকে, ওই যেটা আমি ইয়ে করেছি দেখ, সিলেক্ট করেছি এ ডট জিরো। এটা তো একটা কোনো একটা এলিমেন্ট, এটার কোনো একটা ভ্যালু রয়েছে, এটা দিস ইজ এ রিয়েল নাম্বার। আমরা জানি না এই রিয়েল নাম্বারটা কি, সো উই টেক দিস রিয়েল নাম্বার অ্যাজ জেড, ঠিক আছে? এটাকে মনে মনে জেড ধরলাম। তাহলে এ প্লাস জেড ইজ ইকুয়ালস টু এই মাঝখানে, এবার মাঝখানের এই লাইনগুলো ভুলে যা। এই মাঝখানের লাইনগুলো আমরা কীভাবে এসে ডিডিউস করেছি সেটা আপাতত এখন আর দরকার নেই। এই লাইনগুলো জাস্ট আমি যেটা হাইলাইট করলাম যে লাইনগুলো, সেগুলো দরকার নেই। তুই এবার মনে মনে ভাব, আমি এ ডট জিরোকে উই টেক ইট অ্যাজ জেড, সো উই হ্যাভ এ প্লাস জেড ইজ ইকুয়ালস টু এ। তাহলে এ প্লাস জেড যদি এ হয়, 2.1.2 থিওরেম এ পার্ট এ স্মল এ, তো ওই পার্টটার যে রেজাল্ট, সেই রেজাল্টটাকে আমরা এখানে ইউজ করতে পারি। ওখানে আমি কি প্রমাণ করেছি? আমরা প্রমাণ করেছি যে জেড প্লাস এ ইজ ইকুয়ালস টু এ হলে জেড ইকুয়ালস টু জিরো হবে। এখানে সেই একই জিনিস পাচ্ছি, জেড প্লাস এ ইজ ইকুয়ালস টু এ, তার মানে জেড ইজ ইকুয়ালস টু জিরো। আর জেড মানে আমি যেটা বলছি সেটা হচ্ছে এ ডট জিরো এলিমেন্টটা, সো এ ডট জিরো ইজ ইকুয়ালস টু জিরো। দেখ এবার বুঝতে পারলি কিনা? স্যার বলছি, আমরা কি প্রথম দুটো প্রুফ করেছি, ওর মধ্যে আমরা কোনো একটা প্রপার্টি নিয়ে স্টার্ট করেছি। এই যে স্টার্টিং আছে, এটা তো কোনো প্রপার্টি নেই। আরেকবার বল। আগে যে দুটো প্রুফ করেছি এর মধ্যে তো আমরা একটা প্রপার্টি নিয়েই স্টার্ট করেছি। একদম তাই। আর এটা হচ্ছে আমি আগের দুটো প্রপার্টিকে ইউজ করে বা কোন প্রপার্টিকে ইউজ করে এই প্রুফটা করা হচ্ছে উইথ আ লিটল ট্রিক। এটাই হচ্ছে ট্রিক, বোঝা গেল? এটা হচ্ছে একটা ট্রিক। স্যার আমরা যে কোনো ভাবে স্টার্ট করতে পারি, যে কোনো ভাবে কিছু নয়, তুই তোর যদি মনে হয় হুম। যে আমি ওই এ ডট জিরো ব্যাপারটা যেটা লেখা আছে ওইখান থেকে স্টার্ট করব, তাহলেও হয়তো করতে পারিস, চেষ্টা করে দেখিস। মানে এটা একটা লিটল ট্রিক যে এইরকমভাবে, অ্যাকচুয়ালি আমার হাতে তো প্রপার্টি বলতে ওই আগের যে 9টা প্রপার্টি, ওই প্রপার্টি, আর তারপর সেখান থেকে আমি যে এই দুটো থিওরেমের দুটো পার্ট, প্রথম দুটো পার্ট যে ডিডিউস করেছি, এই দুটো পার্টও তুই ইউজ করতে পারিস, ঠিক আছে? ওইটা মানে এই দুটোকে ওই আমাদের সেই ভাওয়েল আর কনসোনেন্ট আমাদের ইয়েতে লিটারেচারের ল্যাঙ্গুয়েজে যে আছে সেই টাইপের অন্তত। মানে আমাদের ওই 9টা যে প্রথম যে পার্ট পড়লাম সেগুলো ইজ লাইক ভাওয়েলস, মানে ওগুলোই হচ্ছে মেন, বাকিগুলো সমস্ত দ্যাট ডিপেন্ডস অন দোজ ভাওয়েলস। সো এইগুলো হচ্ছে পরের যত থিওরেমগুলো আসবে সমস্তটুকু হচ্ছে ওর উপর ডিপেন্ড করে। কিন্তু তুই কি করতে পারবি, এই যে থিওরেমের যে রেজাল্টগুলো সেগুলো তুই পরে ইউজ করতে পারবি। এটাই হচ্ছে আমাদের পাওয়ার। আমি যদি বারবার ওই প্রথমে 9টা প্রপার্টিকে ইউজ করি তাহলে তো থিওরেমগুলো অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, বেকার এত বড় করে প্রুফ করার কোনো প্রয়োজন হয় না। সুতরাং আমরা কিছু ট্রিক ইউজ করবো যাতে কিনা করে আমাদের প্রুফগুলো অনেক ইজি হয়, বা আমরা যেগুলো অলরেডি প্রুফ করে ফেলছি যেগুলো থিওরেম হিসাবে, সেই থিওরেমগুলোকে যাতে আমি ইউজ করতে পারি সেই দিকটা আমরা তো দেখবো। সেই কাজটাই এখানে করা হচ্ছে। আমাকে বলেছে প্রমাণ করতে এ ডট জিরো ইজ ইকুয়ালস টু জিরো। আমি এ ডট জিরো থেকে শুরু করিনি, আমি কি করেছি, এ ডট জিরোর সাথে একটা এ যোগ করে নিয়েছি, যোগ করে নিয়ে দেখাচ্ছি তার ভ্যালুটা এ, ঠিক আছে? কি তাতে কি সুবিধাটা হলো, আমরা যে সুবিধাটা পেলাম দ্যাট ইজ এই লাইনের পর আমরা এই থিওরেমের এই ফার্স্ট পার্টটাকে আমরা ইউজ করতে পারছি অ্যাজ এ রেজাল্ট। তো সেটা আমাদের কাছে অনেক সুবিধা হয়ে গেল, ঠিক আছে? তুই যদি ডিরেক্ট এ ডট জিরো ইকুয়ালস টু জিরো প্রমাণ করতে চাস, হয়তো করতে পারিস, একটু চেষ্টা করে দেখতে পারিস যে করা যাচ্ছে কিনা। হ্যাঁ, না করারও হয়তো তেমন কোনো ব্যাপার নয়, কারণ একই ব্যাপার যেটা বললাম সেটা হচ্ছে তোর এই যে থিওরেম এ পার্টটাকে প্রমাণ করার জন্য তারা আমি কোনো ট্রিক ব্যবহার করিনি। ওটা ট্রিক হয়তো আছে, নেই যে একদমই তা না। এইখানে দেখ, যখন প্রুভ করেছিলাম জেডকে জেড প্লাস জিরো নিয়েছিলাম, এটাও কিন্তু একটা ট্রিক ছিল। তো হঠাৎ জেড ইকুয়ালস টু জেড প্লাস জিরো নিলাম কেন? দিস ইজ এ সিম্পল ট্রিক। হ্যাঁ, দিয়ে ওই জিরোর বদলে এ প্লাস মাইনাস এটাকে ব্যবহার করে দিলাম, করে দিয়ে তারপর বাকিটা আমাদের মতো প্রুফ করলাম।
এই ছোট ছোট ট্রিক সব জায়গাতেই ইউজ করতে হয়। তারপরের লাইনটাতে দেখ, পরের যে প্রুফটা সেটা যদি করে থাকিস তাহলে সেখানে দেখবি ইউ ইকুয়ালস টু ইউ ডট এ, সরি 1 ইউজ করা হয়েছে, ঠিক আছে? ওটা একটা ছোট ট্রিক। ওই এবার 1 এর জায়গায় বি আর বি 1/b এই দুটোকে বসিয়ে দিয়ে তারপর বাকিটা করা হয়েছে। ঠিক এখানেও এমন একটা ট্রিক ইউজ করা হলো, সেটা হচ্ছে এমন একটা জিনিস যেটা করলে আমার হচ্ছে ওই প্রথম 1 অথবা 2 এই কোনো একটা রেজাল্টকে আমি যাতে ইউজ করতে পারি। তো সেই ধরনের ট্রিক করতে গেলে ওরা ওই দেখলো মানে বা এটাই হয় যে a প্লাস a ডট জিরো এরকম একটা এর সাথে যোগ করলাম, দিয়ে আলটিমেটলি দেখালাম a আসছে, তাহলেই আমি ডিরেক্টলি থিওরেম 1টাকে ইউজ করতে পারছি রেজাল্ট হিসাবে। হ্যাঁ, দিয়ে তাহলে আমার প্রমাণ হয়ে বলছি গেল। যে আগে আমরা একটা ইকুয়েশন নিয়েছি z ইকুয়ালস টু z প্লাস 0, আর তারপরে আমরা লিখেছি u ইকুয়ালস টু u প্লাস 1। এর মধ্যে আমরা কি নিয়েছি? মানে আমরা তো একটা কন্টিনিউয়েশন ভাবে চলে আসছি, মানে কোন একটা ইকুয়েশন ভাবে বুঝতে, মানে এখানে ফার্স্ট ইকুয়েশন আমরা কি নিয়েছি? a প্লাস a ডট 0 ইকুয়ালস টু, আগে থেকে কিছু তো নিয়ে চলতে হবে। আগে থেকে বলতে বল, মানে এর আগে যেটা আমরা z প্লাস z, দেখ আগেরটা আগের দুটোতে খেয়াল করে দেখ, তুই যখন আগের দুটোতে বলছিস তো আগের দুটোতে, তাহলে আমি তো প্রশ্ন করতে পারি কেন আমি z ইকুয়ালস টু z প্লাস 0 নিলাম? ওটা তো প্রপার্টি। হ্যাঁ, a ইকুয়ালস টু a প্লাস 0। হ্যাঁ, তাহলে ওটা তো আমরা নিয়েছি। হ্যাঁ, অসুবিধা নেই কোনো। এটা কেন নিলাম? এটাও একই রকম বলবি প্রপার্টি, u ইকুয়ালস টু u ডট 1। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। তাহলে a প্লাস a ডট 0 তোকে যদি বলে এই এক্সপ্রেশনটা সিম্পলিফাই করতে, তুই কি করে করবি তাহলে? এটা তো দিতে পারতো, মানে এটা একটা ট্রিক, আমি তোকে তাই জন্য বারবার বললাম এটা একটা ট্রিক। আমাদের কোনো একটা ট্রিক থেকে শুরু করলে আমার জিনিসটাকে ইন্টারপ্রেট করতে ইজি হয়, বা আগের যে থিওরেমগুলো ইউজ করেছি সেটা ব্যবহার করতে ইজি হয়। তো এটাও একই রকম ব্যাপার। আমি কিন্তু লিখিনি কোথাও যে এটা ইকুয়ালস টু এটা সামথিং কিছু একটা, এর পরের লাইনে কিন্তু কিছু লিখিনি। যেমন এখানে লেখা আছে কিন্তু z ইকুয়ালস টু z প্লাস 0 এটা আমরা জানি, বা u ইকুয়ালস টু u ডট 1 এটা আমরা জানি, কিন্তু এখানে আমি কিছু কোথাও কিন্তু লিখিনি যে a প্লাস a ডট 0 ইকুয়ালস টু সামথিং। এই পরের লাইনটা যেটা সেটা কিন্তু আমরা ক্যালকুলেট করেছি। এই দুটোর মধ্যে পার্থক্য আছে, বুঝতে পারছিস? এর পরের লাইনটা পার্থক্য আছে, এখানে কোনো জানা জিনিস লিখিনি, অজানা জিনিস, সেটাকে আমরা ব্যাখ্যা করেছি কেন নিয়েছি। ঠিক আছে, এইটাই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে ছোট ট্রিক। জাস্ট একটা জিনিস যোগ করে দিলাম, যোগ করে দিয়ে যা হোক ক্যালকুলেট করলাম, সিম্পলিফাই করলাম, করে দেখলাম ওই এটাই আবার ফেরত পেয়ে যাচ্ছি। তাহলে এইখান থেকে এবার এই থিওরেমটা দিয়ে আমরা ইন্টারপ্রেট করছি বাকি জিনিসটাকে। এটাই হচ্ছে ব্যাপার। তুই এখন চাইলে এখন যদি তুই মনে করিস এইটাকে ব্যবহার করবো না, তখন আবার তাহলে এইখানে সেই জিনিস আগের থিওরেমটা প্রুভ করতে হতে পারে, সেটা আবার আলাদা ব্যাপার। কিন্তু প্রথমে রেজাল্টটাকে তো আমরা কাজে লাগাবো। তো পরীক্ষা হলে নাম্বারের উপর ডিপেন্ড করছে। যদি বেশি নাম্বার থাকে তাহলে তোকে এই প্রুফটা করতে হবে, প্রথম প্রুফটা করতে হবে, করেই তবে তুই সি এর প্রুফটা করতে পারবি, কারণ তাছাড়া করা সম্ভব নয়। আর যদি অল্প নম্বর থাকে তাহলে ধরে নিয়ে করতে পারিস, ঠিক আছে, বড় জোর। কিন্তু তাও বলবো যেহেতু প্রুফগুলো খুবই সহজ, তো সুতরাং যদি সি পার্ট অনলি প্রুফ থাকে তাহলে আমার মনে হয় এই পার্টটাকে প্রুফ করে দেওয়া দরকার। তাছাড়া হ্যাঁ, ওই এটা তো বেসিক্যালি কোনো ইয়ে নয়, মানে প্রপার্টি নয়, মানে এই যে এই পার্টটা, এটা তো কোনো বেসিক্যালি কোনো একটা পার্টিকুলার ওই 9টা রেজাল্টের মধ্যে কোনোটা নয় যে আমরা ইউজ করতে পারছি বা বলতে পারবো না। এটার কোনো স্পেশাল নামও নেই যে তুই পাশের ব্র্যাকেটে লিখে দিলি যে এই প্রপার্টি ইউজ করা হয়েছে, বলতে পারবি না। সুতরাং এইটাকে প্রমাণ করতে হবে, এই পার্টটাকে প্রমাণ করতে হবে সি পার্টটাকে প্রমাণ করতে গেলে। ঠিক আছে, আশা করা যায় এগুলো 5 নম্বর থাকবে, কমে দেবে না। কেয়ারফুলি এটা তাহলে প্রমাণ করতে হবে। ঠিক আছে, এবার বোঝা গেছে তো? হ্যাঁ হ্যাঁ, এটা বোঝা গেছে। যদি বুঝতে থাকিস তাহলে এই পার্টটা আরেকবার, এই থিওরেমটাতে প্রমাণ আছে, মানে প্রবলেম আছে কিছু এই পরেরটা? না, পরেরটা যদি না থাকে চেষ্টা করে দেখিস আরেকবার, যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমি আবার বলবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, না প্রবলেম নেই, করেছি। আচ্ছা, এইখানে ছোট ছোট দু একটা জিনিস আছে, এইগুলো হয়তো ডিরেক্ট হয়তো ইম্পর্টেন্ট নয়, কিন্তু আবার অনেক সময় ইম্পর্টেন্টও। তো এটা অ্যাকচুয়ালি এটার মধ্যে সেই হিসাবে কোনো জিনিস নয়, মানে জিনিস তো বটেই, কারণ এটাকে ওর মধ্যে ইয়ে করে দেওয়া যায় যে, কিন্তু এগুলোর বেশি গুরুত্ব হচ্ছে তোর অঙ্ক করতে গিয়ে এরপরে যখন করবি
তখন কয়েকটা জিনিস বা কয়েকটা রেজাল্ট খুব কাজে লাগে। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালুর আইডিয়া, আর 2 নম্বর হচ্ছে বেসিক্যালি কয়েকটা ইনইকুয়ালিটি বলছে আছে কিনা আমি জানি না, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি বা এরকম কিছু, হ্যাঁ আছে। তো এই টাইপের কিছু দুটো জিনিস মনে রাখিস, এগুলো সাথে সাথে মনে রাখিস, কারণ এগুলো ভবিষ্যতে কাজে লাগবে। তো অ্যাবসলিউট ভ্যালুর আশা করি সবাই নাম শুনেছিস। তো অ্যাবসলিউট ভ্যালু বলতে আমরা কি বুঝি, যে তার যে সাইন লেস সেই ভ্যালুটা। তো সেই অ্যাবসলিউট ভ্যালুকে কীভাবে আমরা ডিফাইন করব, কোন একটা নাম্বার তার অ্যাবসলিউট ভ্যালুকে, নাম্বার বলতে রিয়েল নাম্বার, তার অ্যাবসলিউট ভ্যালু কীভাবে আমরা ডিফাইন করব। এই যে আগের দিন তোদেরকে শেখালাম যে দেখ, এই ডবল ডট আর ইকুয়াল টু এটা থাকা মানে এটা হচ্ছে ডিফাইন, এটা ডিফাইন করা। তুই এখানে কোনো প্রশ্ন করতে পারবি না আমাকে কেন, ঠিক আছে, এটা এইভাবেই ডিফাইন করা, ঠিক আছে। তো এটা হচ্ছে ডেফিনিশন। তাহলে কোন একটা রিয়েল নাম্বারের অ্যাবসলিউট ভ্যালু কীভাবে ডিফাইন করা হয় একটু খেয়াল করে দেখ। আমাদের রিয়েল লাইনের আগের দিন বলছিলাম পার্ট রয়েছে তিনটে, একটা পজিটিভ দিক, একটা নেগেটিভ দিক, একটা একদম মাঝখানে জিরোর দিক। তো আমরা যখনই তোর অ্যাবসলিউট ভ্যালুর কথা বলবো, অ্যাবসলিউট ভ্যালু মানে হচ্ছে তার সাইনলেস ভ্যালু, বা সাইনলেসটাকে তুই অনেক সময় তুই ভাবতে পারিস যে অ্যাজ ইফ পজিটিভ ব্যাপারটা, তো অনেকটা সেই রকমই। তাহলে কি করব, কোন একটা নাম্বার ধর 2, তার অ্যাবসলিউট ভ্যালু বা সাইনলেস ভ্যালু হচ্ছে 2। কোন একটা নাম্বার ধর -3, তার সাইনলেস ভ্যালু হচ্ছে, কিন্তু মাইনাসটা বাদ যাবে, তাহলে হচ্ছে কি না 3, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের ইনটিউটিভ আইডিয়া। কোন নাম্বারের আগে যদি নেগেটিভ থাকে, নেগেটিভ পার্ট থাকে, সেই নেগেটিভটাকে আমরা বাদ দিয়ে দেবো, আর যদি পজিটিভ থাকে তো অ্যাজ ইফ ওটা পজিটিভ হিসেবেই থাকবে, কোনো অসুবিধা নেই। তো তাহলে অ্যাবসলিউট ভ্যালু ডিফাইন করতে গেলে আমরা তিনটে ভাগে ভাগ করে নেব। 1 নম্বর হচ্ছে, যদি রিয়েল নাম্বারটা যদি পজিটিভ থাকে, আমরা ওই পজিটিভ ভ্যালুটাই আলটিমেটলি রিটার্ন করবো অ্যাবসলিউট ভ্যালু হিসাবে। যদি রিয়েল নাম্বারের ভ্যালু নেগেটিভ থাকে, আমি নেগেটিভটাকে তাড়িয়ে দেবো। তাড়িয়ে দেওয়া মানে কি, তাড়িয়ে দেওয়া মানে হচ্ছে আরও একটা নেগেটিভ দিয়ে একটু গুণ করে দেওয়া, সহজ কথা, ঠিক আছে। এটি হচ্ছে ম্যাটার। দেখ, তুই -2 কে আরেকটা মাইনাস দিয়ে তার সাথে তুই ইয়ে করে দে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 2 হয়ে গেল, তার মানে এটা পজিটিভ হয়ে গেল, এইরকম ব্যাপারটা। সুতরাং এটা খেয়াল করে দেখ, এখানে যখন লেখা আছে এ <0, মানে যখন নেগেটিভ রিয়েল নাম্বার হবে, সেটা আমি ভ্যালুটা নেবো, তার অ্যাবসলিউট ভ্যালুটা নেবো -a। তার কারণ কি, এটা ইটসেলফ একটা নেগেটিভ নাম্বার, তার ঘাড়ে যদি আরও একটা মাইনাস বসিয়ে দিই, তাহলে আলটিমেটলি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর 0 হলে 0 নেব। দিস ইজ দ্য ডেফিনিশন অফ অ্যাবসলিউট ভ্যালু। যেমন 5-এর অ্যাবসলিউট ভ্যালু নিলে 5ই থাকবে, যেমন কেন, কারণ 5 ইজ গ্রেটার দ্যান 0, তার মানে মডুলাস অফ 5 ইজ বেসিক্যালি 5। সো হোয়াট ইজ মডুলাস অফ -8? Modulus of -8 is basically 8. Why? Because -8 is less than 0, মানে মডুলাসের ভেতরে যে নাম্বারটা রয়েছে সেটা আমি চেক করবো সেটা গ্রেটার দ্যান 0 না লেস দ্যান 0। This is -8, so it is less than 0. So because it is less than 0, তো আমি এটাকে we can multiply, or we should multiply it by another minus, তার মানে এটা হচ্ছে -8 +8 হয়ে গেল। So that this +8 or simply 8 is the absolute value of -8. এইভাবে আমরা অ্যাবসলিউট ভ্যালুর যে আইডিয়াটা আমরা মাথায় রাখলাম, যে কোনো নাম্বার বা কিছু কারোর অ্যাবসলিউট ভ্যালু বলা মানেই আমরা সেটা সাইনলেস ভ্যালুটা নেবো, এবং সেটা কীভাবে তুলবো, এটা এইভাবে তুলবো, যে a গ্রেটার দ্যান 0 হলে a হবে, a ইজ ইকুয়ালস টু 0 হলে 0 হবে, আর a লেস দ্যান 0 হলে -a হবে, ঠিক আছে। এটা একদম মাথায় গেঁথে রাখবি। তো এটা একটা প্রপার্টি। আচ্ছা, এরপর যেগুলো আছে ছোট ছোট প্রপার্টি বা থিওরেম, এগুলো থিওরেম হিসাবে আমি তোদেরকে পড়ার দরকার নেই, যদি সময় মানে থাকে খুব পড়তে পারিস, কোনো অসুবিধা নেই, প্রুফ আসবে না কিছু, কিন্তু তাও রেজাল্টগুলো জেনে রাখা দরকার, যে কারণ এগুলো আমরা খুব বেশি অনেক সময় ইউজ করি। তো ফার্স্ট প্রপার্টি বলছে যে এ আর বি এই দুটো এলিমেন্টের যে গুণফল, সেটা তার যদি মডুলাস বের করতে বলে, দ্যাট ইজ ইকুয়ালস টু ইন্ডিভিজুয়াল যে এলিমেন্টগুলো তার মডুলাসের গুণফলের সাথে সমান হবে। তার মানে মডুলাস অফ এ বি ইজ ইকুয়ালস টু মডুলাস এ ইন্টু মডুলাস বি। দিস ইজ দ্য প্রপার্টি। তোরা যে কোনো দুটো এলিমেন্টের জন্য বা যে কোনো দুটো রিয়েল নাম্বারের জন্য তোরা চেক করে দেখতে পারবি, এটা সবসময় হোল্ড করে। খুব স্বাভাবিক এটা হোল্ড করা, কারণ আমি আলটিমেটলি মডুলাস যখন নিচ্ছি এ আর বি এর গুণফলের, তো আলটিমেটলি এর মধ্যে কোনো সাইন থাকবে না যে রেজাল্টটা আসবে, আর এটা তোর লেফট হ্যান্ড সাইডে, আর রাইট হ্যান্ড সাইডেও দেখ একই রকম ব্যাপার, মড এ আর মড বি
মাল্টিপ্লাই রয়েছে, তো মড এর সাইনও পজিটিভ, মড বি এর সাইনও সেই হিসেবে পজিটিভ, তো সুতরাং সাইনের দিক থেকে দুদিকের কোনো সমস্যা নেই। তো সুতরাং এটা হওয়াটাই জাস্টিফাইড, কারণ আমরা ভ্যালুগতভাবে কোনো চেঞ্জ করছি না, সেই হিসাবে জাস্ট তার যে সিগনেচার, সেই সিগনেচারটাকে আমরা চেঞ্জ করছি। তো সুতরাং এই ধরনের রেজাল্ট খুব স্বাভাবিকভাবে হোল্ড করবে। এই ধরনের রেজাল্ট আমরা বারে বারে বিভিন্ন জায়গায় ইউজ করব, সুতরাং আমাদেরকে আস্তে আস্তে এই রেজাল্টগুলো সম্পর্কে ইউজ টু হতে হবে। এটা এক নম্বর গেল। 2 নম্বর হচ্ছে মডুলাস এ হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার, মানে কোন একটা নাম্বারের যদি স্কোয়ার করি দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু স্কোয়ারিং দ্য মডুলাস অফ দ্যাট নাম্বার। খুব স্বাভাবিক, কেমন আমরা যদি বলি 5 এর স্কোয়ার করতে, সেটা যেটা হয় 5 এর মডুলাসের স্কোয়ার করলেও তাই হয়, কারণ 5 এর মডুলাস ইটসেলফ 5 আবারই হবে, সুতরাং 5 এর স্কোয়ার ইজ ইকুয়াল টু মড 5 এর হোল স্কোয়ার। সিম্পলি আমি যদি বলি -8, তাহলে -8 এর স্কোয়ার করলে কত হয় আমরা জানি 64, তাহলে সেটা ইজ ইকুয়ালস টু -8 এর মডুলাস। এখন -8 এর মডুলাস মানে হচ্ছে 8, তার স্কোয়ার, সো দিস ইজ এগেন 64, তাহলে 64 ইজ ইকুয়ালস টু 64। সুতরাং এই ধরনের রেজাল্ট আমরা পাবো। আরও রেজাল্ট আছে, সিটা বলছে ইফ সি গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0, মানে একটা হচ্ছে রিয়েল, তোর পজিটিভ রিয়েল নাম্বার যেটা কিনা 0 হতে পারে, দেন মডুলাস এ লেস দ্যান ইকুয়ালস টু সি ইফ অ্যান্ড অনলি ইফ ওই এর ভ্যালুটা -c থেকে +c এর মধ্যে থাকে, তাহলে আমরা লিখি মডুলাস অফ এ ইজ লেস দ্যান ইকুয়ালস টু সি। ফর এক্সাম্পল, আমরা যদি এটা কোথায় কাজে লাগে, এই ধরনের জিনিসগুলো কাজে লাগে আমাদের কাছে যখন কোনো ইনইকুয়ালিটি থাকে, সেটাকে যখন এই ধরনের কোনো ইনইকুয়ালিটি থাকে যে যার মধ্যে মডুলাস চিহ্ন আছে এবং সেটাকে আমাকে যখন এক্সপ্যান্ড করতে হয়, মানে আমাকে যখন এরিয়াটা বের করতে হয়, এই ধরনের জিনিস আমরা কোথায় এনকাউন্টার করেছি, অনেকটা কিছু কিছু হয়তো এনকাউন্টার করেছিস যখন ওই তোদেরকে ইনইকুয়ালিটি দিয়ে তোর রিজিয়নগুলো বের করতে বলেছিল ছোটবেলায় যখন অঙ্ক করেছিস, সেই টাইপের জায়গা। তো এখানেও একই রকম জিনিস, ধর সিটা হচ্ছে কোনো একটা পজিটিভ নাম্বার যেটা কিনা গ্রেটার দ্যান 0, তার মানে আমি তার ধরে নিই আর কিছু, আমি ধরলাম ধর এটা সি এর ভ্যালু হচ্ছে 2, ঠিক আছে, সি এর ভ্যালু 2। এখন আমি যদি বলি মডুলাস অফ এ লেস দ্যান ইকুয়ালস টু 2, তার মানে কি, মডুলাস অফ এ মানে এর মডুলাস লেস দ্যান ইকুয়ালস টু 2 হলে এর ভ্যালুটা কোন জায়গার মধ্যে থাকতে পারে, এটা কি 2 এর বেশি হতে পারে, বা ওদিকে -2 এর থেকে কম হতে পারে, বা -2 থেকে 2 এর মধ্যে থাকবে, কোন জায়গাটা থাকবে, এইটার উত্তর হচ্ছে এইখানে পাবি, যে এর ভ্যালুটা -2 থেকে +2 এর মধ্যে থাকবে, তবেই তুই এর মডুলাসকে লেস দ্যান ইকুয়ালস টু 2 লিখতে পারবি। কেন? আমি যদি বলি এর ভ্যালু 3, আমি যদি বলি এর ভ্যালু 3টা, তাহলে যদি মডুলাস অফ এ হয় তো সেটা 3 হবে, তাহলে 3 ইজ লেস ইকুয়ালস টু 2, এটা কি ট্রু নয়, তার মানে এ সি এর থেকে বড় হতে পারবে না। আবার আমি যদি চেক করে দেখি যে এটা, আমি তো বলছি যে 2 এর থেকে কি ছোট হতে পারবে, তুই যদি -2 এর থেকে যদি ছোট কোনো সংখ্যা নিস, যেমন -3 এর ভ্যালুটা নিস, তাহলে মডুলাস এটা হয়ে যাবে 3। সেই একই রকম ব্যাপার, 3টা লেস দ্যান ইকুয়ালস টু 2, এটা তুই লিখতে পারিস না বা হয় না, সুতরাং এটা প্রবলেম হলো। 1 মিনিট, হ্যাঁ, তো তাহলে ঠিক এইভাবে যদি এর ভ্যালু যদি -3 হয়, তুই দেখাতে পারবি না বা এই আগের লাইনটা হোল্ড করবে না যে মডুলাস অফ এ ইজ লেস ইকুয়ালস টু সি, কারণ সি এর ভ্যালুটা আমরা 2 ধরে নিয়েছি, সি ইজ ইকুয়ালস টু 2, তার মানে মডুলাস অফ এ মানে হচ্ছে -3, মডুলাস নিলে 3 হয়, তো 3 লেস ইকুয়ালস টু 2, এটা তো হোল্ড করে না, আমরা জানি এটা ট্রু নয়, সুতরাং এর ভ্যালু -c এর থেকে ছোটও হতে পারবে না, তাহলে এর ভ্যালুটা দিস শুড লাই বিটুইন -c টু +c, এবং বোথ সি মানে -c আর +c বোথ সিজ আর ইনক্লুডেড, দ্যাট ইজ বাই ওই লেস দ্যান ইকুয়ালস টু আর গ্রেটার দ্যান ইকুয়ালস টু দুটো তলায় ইকুয়াল টু লেখা আছে। তো আশা করি এটা বুঝতে পেরেছি, এটা খুব একটা জটিল কিছু নয়, জাস্ট এখানে সি এর উপরই ম্যাটার। আমাকে এই ধরনের প্রবলেম আসে যখন এর জায়গায় এক্স লেখা থাকবে, দেখবি যে তো হয়তো পরীক্ষা হলে দিয়ে দিল যে ধর মডুলাস অফ এক্স লেস দ্যান ইকুয়ালস টু 1 বা লেস ইকুয়ালস টু 1, কোনো একটা দিল মডুলাস অফ এক্স লেস ইকুয়ালস টু 1, তাহলে এক্সটা কোন বা এক্স এর ভ্যালু কোন রিজিয়নের মধ্যে থাকবে, এক লাইন উত্তর দিয়ে দিতে পারবি, -1 থেকে +1।
এখন ওখানে হচ্ছে ওই ইকুয়ালিটির ব্যাপারটা একটু দেখবি যে ইকুয়ালিটির লেস দ্যান ইকুয়ালস টু আছে না গ্রেটার দ্যান, হ্যাঁ মানে গ্রেটার দ্যান যাই থাকুক না কেন, মানে ইকুয়ালিটিটা রয়েছে কিনা। যদি ইকুয়ালিটিটা থাকে তাহলে এই বোথ ওপরে আর নিচে এই যে ইকুয়ালিটি ব্যাপারটা সেই দুটো মেনটেন করতে হবে। আর যদি এইখানে পার্টিকুলার কোনো ইকুয়ালিটি না থাকে, মানে জাস্ট একদম স্ট্রিক্ট ইনইকুয়ালিটি থাকে, তাহলে এখানেও যে ইনইকুয়ালিটিগুলো থাকবে সেগুলো স্ট্রিক্ট হবে, মানে ইকুয়ালগুলো আসবে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর এইখানে একটা শব্দ লেখা আছে, এটা শব্দটার সাথে আমাদেরকে ইউজ টু বা ফ্যামিলিয়ার হতে হবে। সেটা হচ্ছে পরবর্তীকালে এই শব্দটা আমি বারবার বলবো, সেটা হচ্ছে এই ইফ অ্যান্ড অনলি ইফ। ইফ অ্যান্ড অনলি ইফ এই শব্দটা লেখা আছে, ঠিক আছে। এটা মানে হচ্ছে এই দিকেরটা হোল্ড করলে ওই দিকেরটা হবে, ওই দিকেরটা হোল্ড করলে এই দিকেরটা হবে, এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। কোনটা কোন হলে কোনটা হবে। প্রথম কথা হচ্ছে এই সি গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরোটা দেওয়া আছে, এইটা বাদ, এটা সবার জন্য সত্য, মানে এটা দুদিকের জন্যই ট্রু। আসলে ব্যাপারটা হচ্ছে মডুলাস অফ এ ইজ লেস দ্যান ইকুয়ালস টু সি হলে এইটা হবে, মানে মাইনাস এ সরি মাইনাস সি লেস দ্যান ইকুয়ালস টু এ লেস দ্যান ইকুয়ালস টু সি। আবার এই দিকেরটা হোল্ড হলে এইটা হোল্ড হলে এবং এই সি গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো হলে এই জিনিসটা, এই মডুলাস অফ এ লেস দ্যান ইকুয়ালস টু সি এইটা হবে বা এইটা লেখা যাবে দুদিক থেকে, ঠিক আছে। মানে একদিক থেকে সি গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো আর মডুলাস অফ এ লেস দ্যান ইকুয়ালস টু সি, এই গোটার দুটো একসাথে হলে এইটা হবে। আবার এইটা আর সি গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরোটা হলে এইটা হবে, এই মডুলাস অফ এ লেস দ্যান ইকুয়ালস টু সি হবে। তো এই জিনিসটা মাথায় রাখবি। আর ডি পার্ট হচ্ছে ডি, যেটা একটা রেজাল্ট, তো সেটা বলছে কোনো একটা নাম্বার, রিয়েল নাম্বার, তার ভ্যালু সবসময় ওই সেই নাম্বারের মডুলাসের যে নেগেটিভ আর মডুলাস এই দুটোর মধ্যিখানে লাই করে। মানে এ ভ্যালুটা লাই করে মাইনাস অফ মডুলাস এ আর মডুলাসের মধ্যিখানে। কীরকম, আমি যদি বলি এর ভ্যালু হচ্ছে 2, তাহলে মডুলাস অফ এর ভ্যালুটা হচ্ছে 2, তাহলে মাইনাস অফ মডুলাস এ মানে হচ্ছে -2, আর মডুলাস এ মানে হচ্ছে 2, তাহলে -2 থেকে 2 এর মধ্যে ভ্যালু থাকবে এর ভ্যালু। এখন এর ভ্যালু আমি কত ধরেছিলাম, 2 অলরেডি, এর ভ্যালু অফ এ ওয়াজ 2, সুতরাং 2 লাইস বিটুইন -2 থেকে +2 এর মধ্যে, এটা তো সবসময় ট্রু। 2 -2 থেকে +2 এর মধ্যে লাই করছে, কারণ ইকুয়ালিটিটা এইখানটা হোল্ড করছে, এই দিকটা মানে রাইট হ্যান্ড সাইডের ইকুয়ালিটি হোল্ড করছে। সিমিলারলি ইফ ইউ টেক এজ টু বি -2, মানে এর ভ্যালু যদি -2 হয় তাহলে মডুলাস অফ এ ইজ 2, মডুলাস এর ভ্যালুটা হচ্ছে 2 হয়ে যাবে। আর নেগেটিভ অফ মডুলাস এ মানে হচ্ছে -2, তাহলে -2 লেস ইকুয়ালস টু -2 লেস ইকুয়ালস টু 2, তার মানে ইন দ্যাট কেস এই দিকে যে ইকুয়ালিটি ব্যাপারটা সেই দিকটা হোল্ড করবে। তো এটা খুব ট্রিভিয়াল জিনিস, এটার একটা এক্সাম্পল নিজের মনে মনে চুজ করে নিলেই তোরা দেখতে পাবি এটার মধ্যে হাতি ঘোড়া কিছু নেই। তো এই চারটে রেজাল্ট একটু মাথায় রাখবি, আশা করি এখানে বোঝার কোনো অসুবিধা নেই। তো যদি মনে হয় বা সময় থাকে তাহলে একটু এই প্রুফগুলো যদি মনে হয় একটু দেখে নিতে পারিস, তাছাড়া কিছু নেই। এরপর যে জিনিসটা বলবো, দুটো জিনিস আছে, সেটা হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি হচ্ছে মানে অ্যাপ্লিকেশনের রেসপেক্টে, মানে বিভিন্ন জায়গায় অঙ্ক করতে গেলে এই জিনিসের এই ইনইকুয়ালিটি অনেক সময় অ্যাপ্লাই করতে হয়। তো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি হচ্ছে খুব সিম্পল ইনইকুয়ালিটি রিয়েল নাম্বারের ক্ষেত্রে, বা আমরা অনেক সময় বলেওছি বিভিন্ন জায়গায়। যাই হোক, যে দুটো যদি রিয়েল নাম্বার হয় এ আর বি, তার যে সেই দুটো নাম্বারকে যোগ করলাম, যোগ করার পর তাদের যে মডুলাসটা, দ্যাট ইজ লেস ইকুয়ালস টু তাদের ইন্ডিভিজুয়াল মডুলাসের যে সাম তাদের থেকে ছোট অথবা সমান হবে। এটাই হচ্ছে রুল। মডুলাস অফ এ প্লাস বি ইজ ইকুয়ালস লেস দ্যান ইকুয়ালস টু মড এ প্লাস মড বি, ঠিক আছে। এই লাইনটা মডুলাস অফ এ প্লাস বি লেস ইকুয়ালস টু মড এ প্লাস মড বি। এখন প্রশ্ন হচ্ছে এটাকে ট্রায়াঙ্গেল বলেছে কেন? এটাকে ট্রায়াঙ্গেল বলেছে কেন, কারো কোনো আইডিয়া আছে? এটাকে ট্রায়াঙ্গেল বলেছে কেন, তার কারণ হচ্ছে এই যে রেজাল্টটা, এটা অনেকটা ওই তুই যদি ট্রিট করিস লাইক এ ভেক্টর, যে সাইডগুলো এ বি আর একটা হচ্ছে এ প্লাস বি, বেসিক্যালি এইভাবে যদি সাইডগুলোকে ট্রিট করিস বা ভেক্টর ফর্মে রিপ্রেজেন্ট করিস, বা এটা ভেক্টরে যদি রিপ্রেজেন্ট নাও করিস, মানে তাও মনে মনে ধরা যায় যে বুঝতে পারবি ইনটিউটিভলি যে এটা বেসিক্যালি সেই ছোটবেলায় যে ট্রায়াঙ্গেলের প্রপার্টি পড়েছিলি যে দুটো বাহুর যোগফল
3 নম্বর বাহুর থেকে বড় বা সমান এই টাইপের জিনিস করেছিলি, সেই জিনিসটা এখানে মানে ম্যাথামেটিক্যালি আমরা দেখতে পাচ্ছি। এখানে ইন্ডিভিজুয়াল সাইডগুলো সেগুলো হচ্ছে ওই ভেক্টর, যদি এ ভেক্টর হয় তার মডুলাস, আর বি ভেক্টর তার মডুলাস, আর এটা হচ্ছে থার্ড সাইড হুইচ ইজ বেসিক্যালি এ প্লাস বি, বেসিক্যালি রেজাল্টেন্ট সেই টাইপের। তো তার যে মডুলাস, এটা হচ্ছে থার্ড সাইড, মানে দুটো সাইডের যোগফল ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু থার্ড সাইড, বা থার্ড সাইডের যোগফল লেস দ্যান ইকুয়ালস টু আদার টু সাইডস যে দুটো আছে তাদের যোগফল, তাদের মডুলাসের যোগফল। তো দিস ইজ দ্য রুল, যে এটা হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। এই ইনইকুয়ালিটি আবার এক্সটেন্ড করা যায় ফর মোর দ্যান মানে দুটো সাইড। মানে এটা তো বেসিক্যালি ট্রায়াঙ্গেল, কারণ কি দুটো সাইড বা তিনটে সাইড এসব রয়েছে, কিন্তু এটা যখন এক্সটেন্ড করব ফর মোর দ্যান টু রিয়েল নাম্বারস, এখানে এ বি দুটো রিয়েল নাম্বার আছে, এ বি সি ডি এফ অনেক কিছু হতে পারে, তো তখনও এই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটা ট্রু থাকে। মানে তিনটে যদি নিই তাহলে এ প্লাস বি প্লাস সি তার গোটাটার মড ইজ লেস ইকুয়ালস টু মড এ প্লাস মড বি প্লাস মড সি, এইভাবে এটাকে জেনারেলাইজ করা যায়। ঠিক আছে, তো সে এই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি রেজাল্টটা মাথায় রাখবি যে মডুলাস অফ এ প্লাস বি ইজ লেস ইকুয়ালস টু মড এ প্লাস মড বি। প্রুফ দেখতে চাইলে দেখতে পারিস, আর যদি নিজে স্যাটিসফাই হতে চাস তাহলে কিছু এক্সাম্পল নিয়ে দেখতে পারিস, যেখানে এ বি দুজনেই প্রথমে পজিটিভ নাম্বার নিবি, মানে আমাদের এ আর বি দুটো রিয়েল নাম্বার, কি কি কেস হতে পারে, এ আর বি দুজনেই পজিটিভ, দুজনেই নেগেটিভ, অথবা একটা পজিটিভ একটা নেগেটিভ, এই তিন রকম কেস হতে পারে। তাহলে এই তিন রকম কেসে তিন রকম উদাহরণ তোরা নিবি, উদাহরণ নিয়ে তোরা স্যাটিসফাই হওয়ার চেষ্টা করবি, মানে যে এই রিলেশনটা হোল্ড করছে কিনা। ঠিক আছে, সেটুকুনি আমাদের যথেষ্ট, আমাদের প্রুফে যাওয়ার খুব একটা দরকার নেই, যেতে পারিস দেখতে চাইলে দেখতে পারিস, আসবে না তবু, কিন্তু এই রেজাল্টটা গুরুত্বপূর্ণ। রেজাল্টটা কি করে মাথায় রাখবি আবারও বলে দিচ্ছি, ট্রায়াঙ্গেলের তিনটে বাহুর মধ্যে দুটো বাহুর যোগফল আরেকটা বাহুর থেকে বড় হবে, এই টাইপের যে রেজাল্ট ছোটবেলায় পড়েছিস, যেটা এটা এই রেজাল্ট আছে, সেই রেজাল্টেরই জেনারেলাইজেশন। তো এখানে একই রকম ওই তিনটে সাইড, মানে দুটো সাইড এ আর বি, এরকম ধরে ইজিলি থার্ড সাইড হয়ে যাবে এ প্লাস বি বেসিক্যালি। তো সেই মডুলাসটা যদি নিস তার, আর এটা হচ্ছে প্রথম দুটো সাইডের যে লেন্থ সেই দুটো, এইভাবে আমরা ইন্টারপ্রেট করতে পারি। তো তাই হোক, এরপর এর থেকে যে করোলারিগুলো আসে, করোলারিগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে, প্রথমটার থেকে দ্বিতীয়টা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ, এটা অনেক সময় পরীক্ষায় লাগে। সেটা হচ্ছে বেসিক্যালি দেখ, মডুলাস অফ এ মাইনাস বি ইজ লেস ইকুয়ালস টু মড এ প্লাস মড বি। মানে এই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিরই দেখ, ওই প্রথমের পার্টটা যেটা এ প্লাস বি ছিল ওটার হচ্ছে এ মাইনাস বি হয়ে যাচ্ছে, বি এর জায়গায় মাইনাস বি, কিন্তু রেজাল্টটা অ্যাজ ইফ আনচেঞ্জড রয়েছে। ঠিক আছে, লেস ইকুয়ালস টু মডুলাস এ প্লাস মডুলাস বি, একই টাইপের রেজাল্ট। এই বি বি পার্টের রেজাল্টটা কথা বলছি, এই বি পার্ট 2.2.4 করোলারি, এই রেজাল্টটা এটা। সুতরাং মডুলাস অফ এ মাইনাস বি ইজ লেস ইকুয়ালস টু মড এ প্লাস মড বি। আরও একটা রেজাল্ট আছে যেটা এক নম্বরে রয়েছে, যেটা আমি বললাম না তখন, সেটা হচ্ছে এই টাইপের রেজাল্ট। এখানে দেখ, মডুলাস অফ এ মাইনাস মডুলাস অফ বি, এই গোটাটার মডুলাস দ্যাট ইজ লেস ইকুয়ালস টু মডুলাস অফ এ মাইনাস বি। তো এই টাইপের কিছু রেজাল্ট আছে, এগুলো অতটা দরকার নেই। ঠিক আছে, মোটামুটি ট্রায়াঙ্গেল আর বি, এই বি এর রেজাল্টটা এটা মনে রাখতে পারলেই যথেষ্ট। আচ্ছা, আচ্ছা, এইখানে করোলারিতে ওরা যেটা করেছে সেটা হচ্ছে, ওই বললাম তোদেরকে একটু আগে যে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিকে জেনারেলাইজ করা যায়, তো সেই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ওরা জেনারেলাইজ করেছে। তো ওই 2.2.5 করোলারিতে দেখবি এই ধরনের একটা জেনারেলাইজেশন রয়েছে, যেটা তোদেরকে একটু আগেই বললাম, যে ফর মোর দ্যান দুটো রিয়েল নাম্বার ছিল ওখানে, ফর মোর দ্যান টু রিয়েল নাম্বার, যে এ ওয়ান থেকে এন, মানে এন খানা তোর রিয়েল নাম্বার নিয়েছে, তাহলে তাদের ক্ষেত্রে এই সবকটা যোগফলের মডুলাস ইজ লেস ইকুয়ালস টু ইন্ডিভিজুয়াল মডুলাসের যোগফলের থেকে ছোট। এটাই হচ্ছে করোলারি রেজাল্ট, মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার কিছু ওরা এক্সাম্পল দিয়েছে, যেমন দ্য ফার্স্ট এক্সাম্পল হচ্ছে এই মডুলাস অফ 2x প্লাস 3 ইজ লেস দেন 7, এই জিনিসটাকে বা এই এরিয়াটাকে তোদেরকে ফাইন্ড আউট করতে হবে, এই যে এতক্ষণ ধরে যে জিনিসগুলো পড়লি তার টার্মসে, যে মডুলাস অফ
2x plus 3 is less than 7. তো এইটা x এর কোন রিজিয়নটাকে স্পেসিফাই করছে, মানে এই জিনিসটাকে তোকে সলভ করতে হবে উইথ রেসপেক্ট টু x, মানে x এর কোন রিজিয়নটা এখানে তুই এখান থেকে সলভ করে পাবি। এটা তো আর কোনো ইকুয়েশন নয় তুই এখান থেকে x এর কোনো একটা ভ্যালু পাবি, দিস ইজ আ মানে ইনইকুয়ালিটি। তো ইনইকুয়ালিটি মানে তোকে তুই একটা এখানে রেঞ্জ পাবি। সো হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ x which satisfies this relation, this expression modulus of 2x plus 3 is less than 7। তো এটা কি করে করবি, মডুলাস অফ এ লেস দেন সি, তার মানে তোরা পড়েছিলি, তোদেরকে একটু আগে পড়ালাম, এখানে কোন জিনিসটা তাহলে তোর কাজে লাগছে, এখানে হচ্ছে ওই রিলেশনটা কাজে লাগছে যেটা তোদেরকে একটু আগে পড়ালাম, এই জিনিসটা, এই যে সি পার্টটা সেটা পড়ালাম আমি, বললাম যদি মডুলাস অফ এ লেস দেন ইকুয়ালস টু সি হলে এ ভ্যালুটা মাইনাস সি থেকে প্লাস সির মধ্যে থাকবে। আমাদের ওখানে অঙ্কতে কি রয়েছে, মডুলাস অফ 2x plus 7 is less equals to 7, 2x plus 3 less 7, মানে এর জায়গায় রয়েছে 2x plus 3 আর সি এর জায়গায় রয়েছে 7, তার মানে -7 থেকে 7 এর মধ্যে থাকবে কার ভ্যালু, এর ভ্যালু। এর ভ্যালু কত, এর ভ্যালু ওখানে রয়েছে 2x plus 3, তো সুতরাং 2x plus 3 -7 থেকে +7 এর মধ্যে থাকবে। এই দেখ এই লাইনটা, এই লাইনটা দেখ, 2x plus 3 ভ্যালুটা -7 থেকে +7 এর মধ্যে থাকবে। তুই এখানে একটা ইনইকুয়ালিটি সলভ কর, মানে তুই প্রথমের অংশটা, এই অংশটা চেপে রাখ, বাদ দিয়ে রাখ, তুই জাস্ট এইখান থেকে এই পার্টটা সলভ কর যে 2x plus 3 less than 7, এই অংশটা সলভ কর। এই অংশটা সলভ করলে তোরা পাবি, তিনটা ওদিকে চলে যাবে, বিয়োগ হয়ে গেলে পাবি, দেখবি 2x less equals to 4, আর ওই লেফট হ্যান্ড সাইডটা যখন সলভ করবি, লেফট হ্যান্ড সাইডটা সলভ করলে তুই পাবি -10 less equals to 2x। তো সুতরাং এইটা আর এইটা ইকুইভ্যালেন্ট। এবার 2 দিয়ে তুই একটা ভাগ করে দিতে পারিস তিনটে সাইডকে, 2 দিয়ে ভাগ করে দিলে তোরা পাবি -5 less equals to x less equals to 2। তার মানে যে সেটের কথাটা ওরা বলেছে যে এক্সটা কোন জায়গার মধ্যে থাকবে বা কোন সেটের মধ্যে থাকবে, দ্য সেট শুড বি ডিফাইন্ড বা ক্যান বি ডিফাইন্ড ইন দিস ওয়ে। এই সেটটা কি বেসিক্যালি, দি সেট এ কন্টেন্স all real numbers x such that -5 less equals to x less equals to 2। তার মানে এইভাবে কোনো একটা ইনইকুয়ালিটি দিয়ে দিলে আমরা সেখান থেকে আস্তে আস্তে পুরো রেঞ্জটা, মানে তোর কোন এক্স এর কোন রেঞ্জের জন্য এই ইনইকুয়ালিটিটা ট্রু, সেই রেঞ্জটা বা সেই সেটটা আমরা এখান থেকে আমরা যে আগে প্রপার্টিগুলো পড়লাম তার থ্রু দিয়ে বের করে ফেলতে পারি। তো এই জায়গাটা একটু নিজেরা ক্লিয়ার রাখবি, যদি ক্লিয়ার না থাকে, আশা করি হয়তো এগুলো পড়ে এসেছিস, তবুও হয়তো কিছুটা ভুলে যেতে পারিস বা মনেও থাকতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু এগুলো আরেকটু ক্লিয়ার হয়ে নিস। যেমন আরেকটা পরের এক্সাম্পল যেটা দিয়েছি দেখিস, একটা সেট বি যেটা কিনা x-1 মডুলাস লেস দ্যান ইকুয়ালস টু মড x, এইটা রয়েছে। এইখান থেকে এই ধরনের কিছু ওরা নিয়েছে, যা গুগল পরে কি নিয়েছে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এটাকে সলভ করতে হবে। সলভ করে আমাকে এই বি যে সেটটা হচ্ছে সেই সেটটা পার্টিকুলারলি কি সেট হচ্ছে সেইটাকে আমাকে বের করতে হবে, ঠিক আছে। ওরা এর জন্য অ্যাকচুয়ালি এই অঙ্কটা যখন করেছে ওরা তিনটে ভাগে ভাগ করে নিয়েছে এক্স এর ভ্যালুটা, একটা হচ্ছে গ্রেটার দ্যান 1, একটা হচ্ছে 0 থেকে 1, আর একটা হচ্ছে লেস দ্যান 0। এই তিনটে ভাগে এক্স এর ভ্যালুটা ভাগ করে নিয়েছে, ভাগ করে নিয়ে এই যে বি সেটটাকে সলভ করেছে, ঠিক আছে। বি সেটটাকে সলভ করেছে তিনটে কেসে, এবং তিনটে কেসে যদি হয়তো কোনো কেসে সলভ হতে পারে, কোনো কেসে সলভ নাও হতে পারে, মানে বি সেটের ওই এক্স এর ভ্যালুটা এই কোনো একটা রিজিয়নে নিলে সলিউশন বি সেটের সলিউশন থাকতেও পারে নাও থাকতে পারে। এবার যেগুলোতে রয়েছে সেইগুলোতে নিয়ে ইউনিয়ন করা হয়েছে, এইটাই হচ্ছে ফান্ডা, ঠিক আছে। তো ওরা করেছে টরেছে, এটা তোরা নিজেরা চেষ্টা করে দেখতে পারিস, এর মধ্যে হাতি করা কিছু নেই বা এত করার আমার মনে হয় না কোনো যুক্তি ছিল। যাই হোক, এটা এমনি খুব ইজি করা যেত মডুলাসের ধারণা দিয়ে জাস্ট ভাগ করে নিয়ে। তো আপাতত এতটা খুতরা লাগছে না, তো কিন্তু যেটা লাগছে সেটা হচ্ছে, আচ্ছা ওরা ফিগারও করেছে, দেখ ফিগার করে তোরা বুঝিয়েছে যে একটা ফিগার এঁকেছে যে y ইকুয়ালস টু মড x, আর একটা ফিগার এঁকেছে y ইকুয়ালস টু মডুলাস অফ x - 1, এবং যে তোর যে অঙ্কটা দিয়েছিল সেটা চেক করতে বলেছিল যে b বলে কোনো বা b যে সেটটা সেটা চেক করতে বলেছিল সেই x গুলোর জন্য, যার জন্য মডুলাস অফ x - 1 এটা মডুলাস অফ x এর থেকে ছোট হয় মানে তলায় থাকে মডুলাস x - 1টা। তার মানে দেখ মডুলাস অফ x - 1 এর ভ্যালুটা ঠিক এতটা অবধি, মানে এই জায়গা থেকে এর পরের ভ্যালুর জায়গা অবধি মডুলাস x এর তলায় রয়েছে, মানে নিচের দিকে রয়েছে। তারপরে কিন্তু ভ্যালুটা দেখ এইখান থেকে ভ্যালুটা আস্তে আস্তে উঠতে শুরু করে দিয়েছে। তো সেখানে তোর এই মডুলাস x এর ভ্যালুটা তলায় রয়েছে, ছোট, কিন্তু এই জায়গায়
মডুলাস অফ এক্স মাইনাস ওয়ানটা ছোটো, সুতরাং ওর রেঞ্জটা যেটা এসেছিলো সেটা দেখবি এই রেঞ্জটাই এসছে, মানে ম্যাথামেটিক্যালি সলভ করলে হাফ থেকে মানে হাফের বড় সবার জন্য এসছে, হাফটাকে ইনক্লুড করে। তো সেটা ওরা তোর গ্রাফিক্যালি জাস্টিফাই করেছে, আর কিছু না। হ্যাঁ, মানে বি সেটটা যেটা তৈরি হয়েছে সেটা লাস্টে বোধহয় এইটা তৈরি হয়েছে, এটা দেখিয়ে দিয়েছে, ঠিক আছে, এক্স গ্রেটার দ্যান হাফ এরকম এসেছে আর কি। তো ওরা একদম স্ট্রিক্ট ইনইকুয়ালিটি চেয়েছে, তার স্ট্রিক্ট ইনইকুয়ালিটির জন্য হাফটাকে বাদ দিতে হবে, হাফটাকে এক্স্যাক্টলি নিলে হবে না, হাফ হয়ে গেলে সব সেম হয়ে যাচ্ছে। তো সেই জন্য আলটিমেটলি বি সেটটা হয়ে যাবে এটা এক্স গ্রেটার দ্যান হাফ। তো সেটাকে ওরা সলভ করে, যেটা ইজি ব্যাপার, এমন কিছু না। তো এই ধরনের প্রচুর এক্সাম্পল ওরা করে দিয়েছে, সেগুলো একটুখানি তোরা দেখতে পারবি। প্রচুর এক্সাম্পল হচ্ছে, একটা এক্সাম্পল হচ্ছে মডুলাস অফ 2x - 1 লেস ইকুয়ালস টু x + 1, এই টাইপের। তো এইগুলো নিয়ে খুব বেশি ডিসকাশন দরকার নেই, তোরা এগুলো নিজেরা দেখলেই আস্তে আস্তে বুঝতে পারবি, এমন কিছু নেই। এগুলো সমস্তটাই ওই ইনইকুয়ালিটি লেস দ্যান ইকুয়ালস টু, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি হোক বা মডুলাসের যে ইনইকুয়ালিটিগুলোর কথা বললাম আজকে, সেই ইনইকুয়ালিটিগুলোর থ্রু দিয়েই করা হয়েছে। হ্যাঁ, এগুলো একদম ছোটবেলার জিনিস, এটা নিয়ে খুব বেশি আর করে কাজ নেই, ঠিক আছে। তো এইটা হলো। আচ্ছা, এখানে এপসাইলন নেবারহুডের কথা বলেছে, কিন্তু এপসাইলন নেবারহুডটা আমি এখানে এই মুহূর্তে পড়াবো না, আরেকটু পরে পড়াবো এপসাইলন নেবারহুডটা। এপসাইলন নেবারহুডের এই জায়গাটা একটু থাক। এপসাইলন নেবারহুডটা আমরা এই কমপ্লিটনেস বা এই পার্টগুলো শেষ করার পর যখন সেট থিওরি, পয়েন্ট সেট থিওরিতে যাব, পয়েন্ট সেট থিওরির রেসপেক্টে তখন এই এপসাইলন নেবারহুডের কথা বলবো। তো আপাতত এপসাইলন নেবারহুডটা থাক। আচ্ছা, তো এই চ্যাপ্টারে বোধহয় এই ছোটখাটো যে জিনিসগুলো, এইগুলো হচ্ছে মানে এক্স্যাক্টলি অঙ্ক তো না আসতে পারে, এগুলো বেসিক্যালি হচ্ছে মানে অঙ্কের মধ্যে কাজ করার জন্য বা নিজের জানার জন্য, পরে যখন অঙ্ক করবো তখন হঠাৎ করে হয়তো ইউজ করবো এই ধরনের ইকুয়ালিটি বা এই ধরনের প্রপার্টি, তো সেগুলো যাতে বুঝতে অসুবিধা না হয় তার জন্য। আচ্ছা, এরপর যেটা বলবো, আচ্ছা, কারো ক্লাস নেই তো? না স্যার, নেই তো, ঠিক আছে, তাহলে আমি কন্টিনিউ করছি। আচ্ছা, এরপর যেটা বলবো সেটা হচ্ছে কমপ্লিটনেস প্রপার্টি। কমপ্লিটনেস প্রপার্টি তো বলবো, কমপ্লিটনেস প্রপার্টি এটা আমাদের হেডলাইন, কিন্তু কমপ্লিটনেস প্রপার্টিটা কি এবং সেই কমপ্লিটনেস প্রপার্টিতে ঢোকার জন্যে বা জানার জন্য আমাকে কিছু বেসিক জিনিস জানতে হবে। আচ্ছা, যারা ছিলি না বলে দিই, আমাদের এর আগে অবধি যতদূর পড়া হয়েছে তো এইখানে বা এই চ্যাপ্টারে এরপর যে তিনটে জিনিস, পার্টিকুলারলি তিনটে জিনিস ইম্পর্টেন্ট সিলেবাস, অ্যাকর্ডিং টু সিলেবাস বা অ্যাকর্ডিং টু ম্যাথামেটিক্স। তো সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে কমপ্লিটনেস অ্যাক্সিওম, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। 2 নম্বরটা হচ্ছে আর্কিমিডিয়ান প্রিন্সিপাল, দেখতে পাচ্ছি যেটা। তো আর্কিমিডিয়ান প্রিন্সিপালটা হচ্ছে কমপ্লিটনেস প্রপার্টিটা হচ্ছে কিন্তু রিয়েল নাম্বারের জন্য, আর্কিমিডিয়ান প্রপার্টি হচ্ছে ন্যাচারাল নাম্বারের জন্য, আর ডেন্সিটি প্রপার্টি হচ্ছে রেশনাল নাম্বারের জন্য। তো এই তিনটে প্রপার্টি আমরা পড়ব বা জানবো। আর্কিমিডিয়ান প্রিন্সিপাল, এটা প্রুফ করা হয় বা এটা প্রুফ করতে ওই কমপ্লিটনেস প্রপার্টিকে কাজে লাগানো হয়, ঠিক আছে। তো পরীক্ষায় এগুলো সবটাই আসতে পারে। কমপ্লিটনেস প্রপার্টি কি পরীক্ষায় সেটা আসে, এবং কমপ্লিটনেস প্রপার্টি আমি যখন যাব সেখানে আরও কিছু রেজাল্টস রয়েছে, সেই রেজাল্টগুলো তোদের পরীক্ষায় আসে। আর আর্কিমিডিয়ান প্রিন্সিপাল যেটা এনের, সেই আর্কিমিডিয়ান প্রিন্সিপাল সেটা যেহেতু কমপ্লিটনেস দিয়ে প্রমাণ করা যায়, তো সুতরাং আর্কিমিডিয়ানের প্রমাণ আসতে পারে, ঠিক আছে। প্রমাণ আগের বছর এসছে কিনা আমাদের খেয়াল নেই, দেখতে হবে। তাও না যদি নাও আসে, আর্কিমিডিয়ানের কিছু সেই করোলারি আছে, সেইগুলো আসতে পারে। আচ্ছা, আর ডেন্সিটি প্রপার্টি বেসিক্যালি কিছু নেই, ডেন্সিটি প্রপার্টি খুব সিম্পল, ধরো বড় জোর ডেন্সিটি প্রপার্টিটাকে তোকে লিখতে বলতে পারে, আর কিছু নেই। তো এই হচ্ছে কাজ। তাহলে আমরা প্রথমে যেটা আসছি সেটা হচ্ছে কমপ্লিটনেস অ্যাক্সিওম। তো কমপ্লিটনেস অ্যাক্সিওম জানতে গেলে প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে তোর বাউন্ড। কোন একটা সেটের বাউন্ড কাকে বলে? বাউন্ড দু রকমের হয়। আচ্ছা, সেট বলতে রিয়েল নাম্বারের সেট। কমপ্লিটনেস অ্যাক্সিওম অফ আর শব্দটা লেখা মানে আর তো মানে রিয়েল নাম্বার। তো তাহলে আমরা যখন কথা বলছি তখন বুঝে নিতে হবে যে আমরা যে জায়গাটা নিয়ে কথা বলছি বা যে সেট নিয়ে কথা বলছি, দ্যাট ইজ সেট অফ, মানে কোনো একটা সাবসেট, রিয়েল নাম্বারের কোনো একটা সাবসেট, সেটাকে নিয়ে কথা বলছি। তো এমন একটা সাবসেট যেটা নন এমটি। নন এমটি কেন? এমটি হলে তো কিছুই থাকবে না, তাহলে সেখানে আর বাউন্ড নিয়ে কথা বলে বা সেখানেই পড়াশোনা করার কটা যুক্তি নেই, বা এখানে এই
সেই জায়গাগুলো সেগুলো সমস্ত জিনিস ট্রিভিয়ালি হোল্ড করে যায়। তো সেই জন্যে আমরা ট্রিভিয়ালি কেন, কোনো প্রপার্টি যখন আমরা প্রমাণ করার চেষ্টা করি তখন কিছু নাম্বার নিই বা সেই সেট থেকে কিছু নাম্বার আমরা পিক করি, তুলে নিই, এবং সেখানে সেই প্রপার্টিটা হোল্ড করছে কিনা দেখি। যদি এটা এমটি সেট হয়ে যায় আমরা পিকই করতে পারবো না কোনো এলিমেন্ট, তো সেটা যদি পিক করতে না পারি তখন এই জিনিসটাকে বলে ভ্যাকুয়াসলি ট্রু। ভ্যাকুয়াস বা ভ্যাকুয়াম, সেই জন্য বলে ভ্যাকুয়াসলি ট্রু, কিছু আমরা যেহেতু করতে পারছি না সুতরাং ট্রু ধরে নিচ্ছি। ঠিক আছে, তো সেই জন্য আমরা এখানে নন এমটি সেটকেই এখানে নেবো, এমটি সেটকে কনসিডার করব না। ঠিক আছে, আর যে সেটের কথাই বলি না কেন সেই সেটটা সবসময় রিয়েল নাম্বারের সাবসেট হবে। ঠিক আছে, তো কোন একটা রিয়েল নাম্বারের সাবসেট নিলাম, সেই সাবসেটের একটা বাউন্ডের কথা যদি আলোচনা করি, বাউন্ড দু রকমের হয়, একটাকে বলা হয় আপার বাউন্ড আর একটাকে বলা হচ্ছে লোয়ার বাউন্ড। সো উই হ্যাভ টু টাইপস অফ বাউন্ড, নাম্বার ওয়ান ইজ আপার বাউন্ড অ্যান্ড নাম্বার টু ইজ লোয়ার বাউন্ড। আচ্ছা, এটা হচ্ছে ডেফিনিশন, কমপ্লিটনেস এক্সামের ডেফিনিশন তো এখন আসেনি, যাই হোক। তো আমরা যেটা প্রথমে আসছি সেটা হচ্ছে আপার বাউন্ড অথবা লোয়ার বাউন্ড, দুটোই একসাথে বলে দেবো, কোনো অসুবিধা নেই। দেখ লাল কালিতে যেটা লেখা আছে, ওর একটা ই বলে একটা সেট নিয়েছে, ই ক্যাপিটাল ই, যেটা হচ্ছে আর এর একটা সাবসেট, এবং সেই সেটটা হচ্ছে দেখ একদম স্ট্রিক্ট, মানে ইকুয়ালিও নেয়নি, মানে ই আর আর দুটো জিনিস সমান এরকমও হতে পারছে না। ঠিক আছে, মানে নন এমটি সাবসেট এবং প্রপার, ইমপ্রপার। তো ইমপ্রপার বা সেই শব্দটা ইউজ করা হয় যখন ওই আর এর সাথে একদম ইকুয়াল না হয়ে যায়, মানে সেই সেটটা ইটসেলফ আরই নিলাম তা যেন না হয়, মানে কোনো একটা সাবসেট নিলাম, সেই সাবসেটটাকে আমরা বাউন্ডেড অ্যাভাব কখন বলবো? বাউন্ডেড অ্যাভাব মানে বাউন্ড রয়েছে, অ্যাভাব মানে ওপরের দিকে, তার মানে হচ্ছে এমন একটা নাম্বার আছে, রিয়েল নাম্বার, যার থেকে ওই সেটের সমস্ত মেম্বার ছোট। আবারও বলছি, একটা সেটকে আমরা বাউন্ডেড অ্যাভাব, সেট বলতে আর এর একটা কোনো একটা সাবসেট নিয়েছি, সেটাকে বাউন্ডেড অ্যাভাব কখন বলছি না, একটা রিয়েল নাম্বারকে আমরা খুঁজে পাবো, দ্যাট এক্সিস্ট রিয়েল নাম্বার ক্যাপিটাল এম, যেটাকে ক্যাপিটাল এম নাম দেওয়া হয়, হচ্ছে যার থেকে ওই ই সেটের অল মেম্বার্স আর ছোট অথবা সমান, মানে ই সেটের সমস্ত মেম্বার্স আর লেস দ্যান ইকুয়ালস টু ওই এম, ক্যাপিটাল এম। এখন আমাকে আমি যেটা বলছি সেটার মধ্যে একটা রয়েছে, খুব গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, যে আমি বলছি যে ওই ক্যাপিটাল এমটা আমরা একটা কিন্তু রিয়েল নাম্বার খুঁজে পাবো, আমি কিন্তু একবারও বলছি না যে দ্যাট রিয়েল নাম্বার এম ওই ই সেটের মধ্যে থাকতে হবে না থাকতে হবে না, এই নিয়ে আমি কিন্তু কোনো কথা বলছি না। দ্যাট রিয়েল নাম্বার এম ক্যান বিলংস টু দ্য সেট ই অর মে নট, নাও হতে পারে, ই সেটের মধ্যে থাকতে পারে অথবা নাও থাকতে পারে, কিন্তু যে জিনিসটা হোল্ড করবে সেটা হচ্ছে ই সেটের অল মেম্বার্স, সমস্ত মেম্বার শুড বি লেস দ্যান অর ইকুয়ালস টু দ্যাট নাম্বার ক্যাপিটাল এম। যদি না বুঝতে পারিস বলবি, কারণ এই জায়গা থেকেই বোঝা শুরু। ঠিক আছে, এটা হচ্ছে কার কনসেপ্ট বললাম, এটা বললাম আপার বাউন্ডেড কনসেপ্ট, কোন একটা সেট ই তার আপার বাউন্ডেড কনসেপ্ট। একটা এক্সাম্পল দিলে সুবিধা হবে। এই এক্সাম্পলটা নিয়ে ই একটা সেট বললাম, কি সেট? 0 থেকে 1। ঠিক আছে, এই সেটটার কথা বললাম, 0 থেকে 1 অথবা তুই 0-1 যে ইন্টারভাল, এখানে বেসিক্যালি ইন্টারভাল হিসেবে লিখেছে, যে সেটা হচ্ছে দেখ এখানে দেখ থার্ড ব্র্যাকেটে লিখেছে, তো থার্ড ব্র্যাকেটে লেখা মানে বুঝে নিবি এটা হচ্ছে ইন্টারভালকে লিখেছে। যখন সেকেন্ড ব্র্যাকেটে এটা লেখা থাকবে ইন সেকেন্ড ব্রেস, এই দুটো দিক যদি সেকেন্ড ব্রেস থাকে তাহলে বুঝবি দ্যাট ইজ দ্য সেট কন্টেনিং 0 and 1 অনলি। আর এটা যেহেতু থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে, থার্ড ব্র্যাকেট আমরা কখন ইউজ করি দেখবি, থার্ড ব্র্যাকেট বেসিক্যালি আমরা যখন কোনো ইন্টারভাল বোঝাই তখন ইউজ করি। ঠিক আছে, আর 0,1 এটা থার্ড ব্রেসের মধ্যে থাকা মানে হচ্ছে এটা হচ্ছে 0 থেকে 1, এই যে ইন্টারভালটার কথা আমি এতদিন আগে বলছিলাম, যে অনেক সময় বলেছিলাম যে 0-1 ইন্টারভালটা কাউন্টেবল নয়, সেই যে প্রমাণ যখন করেছিলাম যখন সেই জিনিসটা, এটা হচ্ছে সেই জিনিস। থার্ড ব্র্যাকেট দেওয়া মানে হচ্ছে
the set containing all real numbers between 0 and 1 with 0 and 1 included, মানে 0 and 1 ইনক্লুড করে যে 0 থেকে 1 ইন্টারভ্যালটা নেওয়া যায়, মানে 0 এ শুরু 1 এ শেষ, মানে পুরো ইন্টারভ্যালটা, মানে তোর ধর নাম্বার লাইনে 0 আর 1 এর অংশটুকুনি দিক কেটে নিয়েছিস সেই পার্টটা, এটাকে ই সেট নাম দিচ্ছিস। সো ই ইজ এ নন এমটি সেট। নন এমটি কেন? মানে আনকাউন্টেবল এলিমেন্ট রয়েছে, সুতরাং নন এমটি। আর এটা হচ্ছে সাবসেট অফ আর এর একটা সাবসেট, সমস্তটা হোল্ড করছে দেখতে পাচ্ছি। তাহলে এই সেটের একটা যে আপার বাউন্ড সেটা হতে পারে, আমি বলতেই পারি 2। ঠিক আছে, আপাতত পাশে কি লেখা আছে এটা তো দেখার দরকার নেই বা ভাবার দরকার নেই, আমি যেটা বলছি সেটা শোন। আমি বলছি এই যে ই সেট 0 1 1, এই সেটের একটা আপার বাউন্ড হচ্ছে 2। ঠিক আছে, একটা, এই শব্দটা একটা গুরুত্বপূর্ণ। দেখ এখানে এই শব্দটা লেখা আছে, এইটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট শব্দ, অ্যান্ডটা কি করে ইম্পর্টেন্ট শব্দ হয়? তো অ্যান্ডটা ইম্পর্টেন্ট শব্দ এই কারণে, এখানে একটা ছোট্ট ম্যাথামেটিক্স বা ছোট্ট একটা বোঝার জায়গা লুকিয়ে রয়েছে। সেটা হচ্ছে অ্যান্ড মানে হচ্ছে মানে আমরা দা ইউজ করি কখন? সেটা ইউজ করি যখন কোনো পার্টিকুলার এলিমেন্ট থাকে, দা শব্দটা ইউজ করি, ইট ইজ দা এলিমেন্ট, এরকম কিছু একটা আপার বাউন্ড, এরকম যদি শব্দ ইউজ করি তাহলে এমটা হচ্ছে একমাত্র এলিমেন্ট। কিন্তু আমি দা শব্দটা ইউজ করিনি, আমি এখানে ইউজ করেছি বা এখানে যে ইংলিশ ইউজ করা হয়েছে সেটা হচ্ছে অ্যানটা কোনো ডেফিনিটিভ অর্থে ব্যবহার করা হয় না। হ্যাঁ, ওখানে হতে পারে মাল্টিপল জিনিস থাকতেই পারে, মানে মাল্টিপল বাউন্ড থাকতে পারে, মাল্টিপল আপার বাউন্ড থাকতে পারে, মানে এমটাই যে একমাত্র সেটা আমি একদমই বলছি না। ঠিক আছে, ওখানে একাধিক আপার বাউন্ড থাকতে পারে। কিরকম? আমি যদি ওই সেটটাই নিই 0 আর 1, আমি যদি বলি 2, এম এর ভ্যালু হচ্ছে 2, তাহলে দেখ 0 থেকে 1 এর মধ্যে সমস্ত এলিমেন্ট 2 এর থেকে ছোট, অবভিয়াসলি ট্রু, এটা ট্রু। সুতরাং 2টা হচ্ছে একটা আপার বাউন্ড। আবার যদি বলি 3, 3টাও একটা আপার বাউন্ড, কারণ 0 থেকে 1 এই ইন্টারভ্যালটার সমস্ত এলিমেন্ট 3 এর থেকে ছোট। আবার যদি বলি 1.5, সেটাও কিন্তু ট্রু, 1.5 ইট ইজ অলসো অ্যান আপার বাউন্ড এই সেটটার। যে কোনো এলিমেন্ট তুই এই সেটের একটা আপার বাউন্ড হতে পারে, মানে যে কোনো বলতে প্রচুর। তুই ফর এক্সাম্পল তুই 1ও নিতে পারিস, 1 এই এলিমেন্টটাও এই সেটের একটা আপার বাউন্ড। কেন 1টাকে নিতে পারি? কারণ আমার কাছে এই ইকুয়ালিটি ব্যাপারটা হোল্ড করতে পারে, এই ডেফিনিশনের মধ্যে a লেস দ্যান ইকুয়ালস টু m এই জিনিসটা আসতে পারে। তো সুতরাং এই 1 এই সেটের মধ্যে 1 ইটসেলফ রয়েছে, সুতরাং 1 লেস দ্যান ইকুয়ালস টু 1 এটা তো আমরা জানি। সুতরাং আর 1 এর তলায় যে এলিমেন্টগুলো রয়েছে 0 থেকে 1 এর মধ্যে, দে আর অল রিয়েল নাম্বারস অ্যান্ড অল রিয়েল নাম্বারস আর লেস দ্যান 1। সুতরাং এই সেটের সমস্ত এলিমেন্ট অ্যাকচুয়ালি বা আলটিমেটলি লেস ইকুয়ালস টু 1। সুতরাং 1টা ইজ এগেইন অ্যান আপার বাউন্ড অফ দিস সেট। 2 হতে পারে, 1.5 হতে পারে, 2.5, 2.5, 3.5, মানে এনি রিয়েল নাম্বার, একের থেকে বড় যে কোনো রিয়েল নাম্বারই এই সেটের আপার বাউন্ড হতে পারে। এইটাই আমি এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছি, মানে এনি রিয়েল নাম্বার হুইচ ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 is a or is can be an upper bound of this set. দেখ এই অবধি বোঝা গেল? পরিষ্কার বোঝা গেছে? হ্যাঁ স্যার। বোঝা গেছে তো? তাহলে এবার সেকেন্ড এতে আসি। তাহলে আপার বাউন্ডটা বুঝিয়ে নিয়েছিস। এর ঠিক একই রকম একটা কনসেপ্ট লোয়ার বাউন্ডের কেসে রয়েছে। দাঁড়া, এই লোয়ার বাউন্ড যদি থাকে এখানে দেখি দি, নাই নেই। আচ্ছা, লোয়ার বাউন্ডটা হচ্ছে একই রকম ব্যাপার, তোদের চোখের সামনে কিছু একটা রাখলে তবে সুবিধা হবে। দাঁড়া, নাহলে বোঝাতে অসুবিধা হবে। কোথায় আছে? এই 4 নম্বর প্রপার্টি দেখ, এখানে ওই সেটটা একটু চেঞ্জ হয়ে গেছে, এটা ডিফারেন্ট বই তো, এটা একটু চেঞ্জ হয়ে গেছে, সেটা একটু মাথায় রাখ। এটা এস এস বলে দিয়েছে, ঠিক আছে, সেটটা এস রয়েছে। তো লোয়ার বাউন্ড মানে কোন একটা সেটের এমনই একটা এলিমেন্ট। আচ্ছা, বইটাতে নেই, বইটা তো থাকবে, বইটা থেকে দেখাই, তাহলে তো বইটা পড়বি। দেখা যাচ্ছে, আশা করা যায়। ওরা এখানে এস নিয়েছে, ঠিক আছে,
ওই এটাতে ই ছিল, ঠিক আছে, ডাউট হওয়ার কিছু নেই, এখানে সেটটাকে এস নাম দিয়েছে। তাহলে কোন একটা সেট, তাহলে আমি বাউন্ডেড অ্যাভাবটা বললাম, বাউন্ডেড অ্যাভাব অথবা আপার বাউন্ড, এই দুটো জিনিস শব্দ দুটোর অর্থ বুঝলি। কোন একটা সেট বাউন্ডেড অ্যাভাব মানে হচ্ছে তার একটা আপার বাউন্ড রয়েছে, দেয়ার এক্সিস্ট অ্যান আপার বাউন্ড অফ দ্যাট সেট। তাহলে আমরা সেটটাকে আমরা বলি বাউন্ডেড অ্যাভাব, ঠিক আছে। এমন একটা এলিমেন্ট রয়েছে যার থেকে ওই সেটের অল এলিমেন্টস হচ্ছে ছোট, স্মলার অর ইকুয়াল হতে পারে। তো সেই যদি সেরকম কোনো এলিমেন্ট যদি এক্সিস্টেন্স থাকে, তাহলে আমরা সেটটাকে বলবো, এক্স্যাক্ট যে সেট সেই সেটটাকে বলবো বাউন্ডেড অ্যাভাব, এবং ওই এলিমেন্টটাকে বলবো দ্যাট ইজ কল্ড অ্যান আপার বাউন্ড অফ দ্যাট সেট, ঠিক আছে। ঠিক একই রকমভাবে আমরা বাউন্ডেড বিলো আর লোয়ার বাউন্ডেড কনসেপ্ট আসবো। একই রকমভাবে আমরা যদি দেখি বা কোনো একটা মানে এলিমেন্টের আমরা খোঁজ পাই, যে এলিমেন্টের থেকে দ্য অল এলিমেন্টস অফ দ্য সেট আর গ্রেটার বা বড় অথবা সমান, তাহলে সেই এলিমেন্টটাকে আমরা বলবো ওই সেটের একটা লোয়ার বাউন্ড। তার মানে এই যে ইনইকুয়ালিটিটা দেখ লেখা আছে পরিষ্কার, ডাব্লু লেস ইকুয়ালস টু এস, মানে আমি একটা এলিমেন্টের খোঁজ পাবো ডাব্লু রিয়েল নাম্বার, সেই ডাব্লুর থেকে ওই সেট এস এর সমস্ত এলিমেন্ট, ক্যাপিটাল সেট যে সেটটার নাম দিয়েছে ক্যাপিটাল এস, তার এলিমেন্টগুলোর নাম দিয়েছে স্মল এস, ওই স্মল এস এলিমেন্টসগুলো যত আছে এই ক্যাপিটাল সেট এস এর মধ্যে, দে আর অল সবাই ওই ডাব্লুর থেকে বড় অথবা সমান, তার মানে ডাব্লুটা হচ্ছে ছোট, ঠিক আছে। এরকম যদি কোনো এলিমেন্টের খোঁজ পাওয়া যায়, ওই এলিমেন্টটাকে আমরা বলবো দ্যাট ইজ কল্ড লোয়ার বাউন্ড অফ এস। এখানে দেখ, এখানেও দেখ একই রকম এ শব্দটা বলা রয়েছে, আগেরটা যেমন এই দেখ এন শব্দটা বলা ছিল, এখানে যেমন এ শব্দটা বলা হয়েছে, তার মানে দ্যাট ইজ অ্যান এলিমেন্ট, মানে ডেফিনিটিভ নয়, কারণ কি এখানে আরো অনেক এলিমেন্ট থাকতে পারে, মানে মোর দ্যান ওয়ান এলিমেন্ট হতে পারে, মানে মোর দ্যান ওয়ান সব জিনিসটা আবার মানে ইনফাইনাইটও হতে পারে, হ্যাঁ। সুতরাং কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট নয় আপার বাউন্ড বা মানে আপার বাউন্ড অথবা লোয়ার বাউন্ড, কোনোটাই কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট নয়, এটা এটা একটা এলিমেন্ট, অনেক এলিমেন্টের মধ্যে একটা এলিমেন্ট, বা সেটাকে আমরা আপার বাউন্ড হতে পারে বা লোয়ার বাউন্ড হতে পারে। তো সেই এলিমেন্টটা ডাব্লু, এখানেও একই রকম ব্যাপার, কিন্তু বলে দেওয়া নেই কোথাও যে দ্যাট ডাব্লু বিলংস টু এস, কোথাও লেখা নেই দেখ এই লাইনটার মধ্যে। সুতরাং ডাব্লু এলিমেন্টটা এস এর এলিমেন্ট হতে হবে কিংবা নাও হতে পারে, সেটা নিয়ে কোথাও কোনো সব বলা নেই, মানে হতেও পারে নাও হতে পারে। সো একই রকম ব্যাপার, ওই আগের যে এক্সাম্পলটা নিলাম, যে ই সেটটা যেটা 0-1 ইন্টারভ্যালটার কথা আগে দেখালাম, ওই সেম সেটটা আমরা যদি বলি লোয়ার বাউন্ড চেক করবো, তুই লোয়ার বাউন্ড চেক করে দেখ, আমি যদি বলি -1, -1 ইজ এ লোয়ার বাউন্ড, কারণ -1 এর থেকে ওই 0-1 ইন্টারভ্যালের সমস্ত এলিমেন্ট বড়, -2 -2 এর থেকেও বড়, -3 -3 থেকেও সবাই বড়। সুতরাং ওই -1 -2 -3 বা এর মধ্যখানে হাজার হাজার বা কোটি কোটি যত রিয়েল নাম্বার আছে, এরা সবাই হচ্ছে ওই সেট, যেটা ই এক্সাম্পলটা আমি তোকে দিয়েছিলাম, ওই সেটটার একটা, সবাই একটা করে লোয়ার বাউন্ড, সবাই হচ্ছে লোয়ার বাউন্ড, ঠিক আছে। ইভেন জিরোটাও একটা লোয়ার বাউন্ড হিসেবে কাজ করবে, কারণ জিরোটার ক্ষেত্রে ইকুয়ালিটিটা হোল্ড করে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, তো সেই জিরোটাকে আমরা সেই জন্য নিতে পারি, মানে জিরো লেস দ্যান ইকুয়ালস টু জিরোর জন্য হোল্ড করছে, সুতরাং জিরোটাকে আমরা নিতে পারি। সুতরাং এনি রিয়েল নাম্বার হুইচ ইজ লেস দ্যান অর ইকুয়ালস টু জিরো ক্যান বি আ লোয়ার বাউন্ড অফ দ্য সেট এস, ঠিক আছে। তাহলে একটা সেট বাউন্ডেড বিলো কখন বলবো, তার একটা লোয়ার বাউন্ডেড যদি আমরা এক্সিস্টেন্স দেখিয়ে দিতে পারি, তাহলেই দ্যাট সেট, সেই সেটটাকে আমরা বাউন্ডেড বিলো বলবো। আর এই দুটো মিলিয়ে যদি বোথ আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড এক্সিস্ট করে, তাহলে সেটটাকে আমরা বলবো বাউন্ডেড, ঠিক আছে। এটা বাউন্ডেড শব্দের অর্থ যেটা দাঁড়ালো, তাহলে সেই বাউন্ডেড মানে হচ্ছে কোনো একটা সেট আমরা বাউন্ডেড অ্যাভাব আর বাউন্ডেড বিলো এই দুটোই যদি দেখাতে পারি, তাহলে আমরা সেটটাকে বলবো বাউন্ডেড। আর যদি কোনোটাই দেখাতে না পারি, তাহলে আনবাউন্ডেড, ঠিক আছে। আনবাউন্ডেড হতে পারে প্রচুর সেট, তোকে দেখিয়ে দিতে পারি বাউন্ডেড অ্যাভাব অথবা বাউন্ডেড বিলো নয়, যেমন তুই মানে কোনো একটা দিকও হতে পারে, মানে আপার বাউন্ড রইলো লোয়ার বাউন্ড রইলো না, বা লোয়ার বাউন্ড রইলো আপার বাউন্ড রইলো না। কীরকম একটা এক্সাম্পল দিই, খুব সহজ তোর বোঝার চেষ্টা কর। আমরা যদি ধর ওই রিয়েল নাম্বারকে বা রিয়েল নাম্বারের যে লাইনটা -∞ থেকে +∞, এটার ধর
লেফট হ্যান্ড সাইডটাকে নিলাম। লেফট হ্যান্ড সাইডটা মানে হচ্ছে ওই মাইনাস ইনফিনিটি থেকে 0 অবধি নিলাম, এই সেটটা নিলাম। এই সেটে কোনো লোয়ার বাউন্ড নেই, কিন্তু আপার বাউন্ড আছে। আপার বাউন্ড হচ্ছে 0 বা 0-র বড় যে কোনো সংখ্যা। আবারও বলছি, এই সেটটা আমি একটা সেট নিলাম মাইনাস ইনফিনিটি টু 0, দ্যাট ইজ দ্য লেফট পার্ট অফ দ্য রিয়েল লাইন। এই সেটটা বা এই সেটে দ্যার ইজ নো লোয়ার বাউন্ড, খালি অনলি আপার বাউন্ড রয়েছে। কারণ আমি একটা এলিমেন্ট অন্তত বলে দিতে পারি যার থেকে এদের সমস্ত এলিমেন্ট ছোট, সেটা হচ্ছে 1 বা 0, ছোট অথবা সমান। মানে মাইনাস ইনফিনিটি থেকে 0 এর মধ্যে কার কোন 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 এলিমেন্টগুলো আছে, সমস্ত নেগেটিভ রিয়েল নাম্বারগুলো রয়েছে। সমস্ত নেগেটিভ রিয়েল নাম্বার থেকে তো তুই যে কোনো একটা পজিটিভ রিয়েল নাম্বার নিলেই তো তার থেকে এটা সবাই ছোট হয়ে যাবে, সুতরাং আপার বাউন্ড রয়েছে। কিন্তু লোয়ার বাউন্ড তুই দেখাতে পারবি না। তোরা যদি লোয়ার বাউন্ড কোনো একটা রিয়েল নাম্বারকে নিস, তার থেকেও তুই ছোট কোনো একটা এলিমেন্ট তুই খুঁজে পাবি সেটের মধ্যে সবসময় রয়েছে। সুতরাং তুই যতই ছোট নিস, আলটিমেটলি কোনো ছোটতে পৌঁছাতে পারবি না, একদম ছোটতে কোনো পৌঁছাতে পারবি না। সুতরাং এটার মধ্যে তুই কোনো তোরা কোনো বাউন্ডেড বিলো ব্যাপারটা সেটা তুই দেখাতে পারবি না, এটা হচ্ছে বাউন্ডেড অ্যাভাব। ঠিক উল্টো কেসটা হোল্ড করে পজিটিভ, বা তুই যদি রাইট হ্যান্ড সাইডের যে পার্টটা নিস, মানে 0 টু ইনফিনিটি এই রিয়েল নাম্বারগুলো নিস বা পজিটিভ রিয়েল নাম্বারগুলো নিস, সেখানে এই সেটটা হয়ে যাবে তোর উপরের দিকে বাউন্ডেড, মানে বাউন্ডেড অ্যাভাব তুই দেখাতে পারবি না। দ্যাট ইজ বাউন্ডেড অনলি বিলো, বাউন্ডেড ফ্রম বিলো। বাউন্ডেড ফ্রম বিলো কেন? কারণ যে কোনো নেগেটিভ রিয়েল নাম্বার এর একটা লোয়ার বাউন্ড হিসেবে কাজ করবে। তো খুব সিম্পল জিনিস। এখানে এক্সাম্পল দেওয়া আছে, তোকে সামনে অনেকগুলো হয়তো কিছু পাবি যেগুলো দেখলে সুবিধা হবে। যেমন এই এক্সাম্পলটা, the set S which is defined by all real numbers containing যারা হচ্ছে 2 এর থেকে ছোট রিয়েল নাম্বার, তাদের যে কালেকশন, এই সেটটা হচ্ছে বাউন্ডেড অ্যাভাব। why this set is bounded above but not bounded below? কেন? তার কারণ হচ্ছে x, এই সেটের যে এলিমেন্টগুলো দে আর অল লেস দ্যান 2 এর থেকে ছোট। তার মানে 2টা ইটসেলফ ইজ এ বাউন্ড, আপার বাউন্ড এই সেটের কাজ করছে, 2 এর থেকে সবাই ছোট। সো 2 ক্যান ওয়ার্ক অ্যাজ এ আপার বাউন্ড অফ দ্য সেট। বা 2 এর থেকে বড় যে কোনো সংখ্যা, 3ও হতে পারে, 2.5 হতে পারে, 2.5, 2.1 হতে পারে, যে কোনোটা, এরা হচ্ছে বাউন্ড হিসেবে কাজ করবে, আপার বাউন্ড হিসেবে কাজ করবে। সুতরাং এই সেটটা হয়ে যাচ্ছে বাউন্ডেড অ্যাভাব। কিন্তু বাউন্ডেড বিলো নয় কেন? বাউন্ডেড বিলো নয় তার কারণ হচ্ছে এক্সটা হচ্ছে লেস দ্যান 2, এক্স ইজ লেস দ্যান 2। তো লেস দ্যান মানে কোন দিকে, কতটা লেস, ওদিকে কি কোনো বাউন্ড দিয়েছে? সেটা দেয়নি। তার মানে 2 এর থেকে ছোট যে কেউ হতে পারে। তার মানে তুই যত ছোট চুজ করিস না কেন এক্স, তার থেকেও ছোট হয়ে যেতে পারে। মানে এটা তো এক্সটা তো তোর লেফট সাইডে মাইনাস ইনফিনিটি অবধি চলে যাচ্ছে, কারণ মাইনাস ইনফিনিটি থেকে 2 অবধি সমস্ত নাম্বার এর মধ্যে রয়ে যাচ্ছে। সুতরাং মাইনাস ইনফিনিটি যখনই ইনক্লুড হয়ে গেল, তুই এটাকে আর বাউন্ডেড বিলো তুই দেখাতে পারবি না। তুই মানে তুই কোনো একটা নাম্বার তুই চুজ কর, তুই তোর মনে মনে যে কোনো নাম্বার চুজ কর, যে তুই এটাকে সাপোজ ধরে নিয়ে সেটটা বাউন্ডেড বিলো, বা বাউন্ডেড বিলো বাই সার্টেন একটা নাম্বার, কোন একটা নাম্বার তুই দেখাতে পারবি যে সেই নাম্বারের তলায় বা তার থেকে ছোট কোন একটা নাম্বার অলসো রয়েছে, যেটা কিনা এই সেটের মেম্বার হয়ে যাচ্ছে। সুতরাং তুই এই সেটটা কখনোই বাউন্ডেড বিলো দেখাতে পারবি না। এই জায়গাটা কি বুঝতে পারলি? ফর এক্সাম্পল আমি আরো একবার বলছি, তুই ধর এটা তো এক্স লেস দ্যান 2, আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। তুই ধর এক্স এর ভ্যালু চুজ করলি -100, ঠিক আছে, মানে কোনো -100টা তুই চুজ করে বললি এইটা হচ্ছে একটা লোয়ার বাউন্ড হিসেবে কাজ করবে। তাই বললাম না, -100টা লোয়ার বাউন্ড হিসেবে কাজ করবে না। লোয়ার বাউন্ড মানে কি? লোয়ার বাউন্ড মানে হচ্ছে এমন একটা সংখ্যা যার থেকে ওই সেটের সমস্ত এলিমেন্ট বড়, ঠিক আছে, তার থেকে সেটের সমস্ত এলিমেন্টগুলো বড়, ওর ছোট এলিমেন্ট সেটের মধ্যে থাকলে চলবে না। কিন্তু -100 এর ছোট এলিমেন্ট হচ্ছে -101, ঠিক আছে। -101টা এস এর মধ্যে আছে কেন? কারণ -101 ইজ অলসো লেস দ্যান 2, তাহলে -101টা এস এর মধ্যে রয়েছে। কিন্তু তুই এক্ষুনি আমরা যে চুজ বা বললাম বা ক্লেম করলাম যে -100 ইজ দ্য লোয়েস্ট অ্যাবাউট দ্য লোয়ার বাউন্ড অফ দ্য সেট, তাহলে ওর থেকে ছোট এলিমেন্ট কি করে ওই সেটের মধ্যে থাকছে? সেটা তো আর সম্ভব নয়। হ্যাঁ, তো সেই জন্যে কন্ট্রাডিকশন এসে যাচ্ছে। এই কন্ট্রাডিকশনটা আসছে কেন? কারণ হচ্ছে এই যে ইনইকুয়ালিটি দেওয়া আছে, এটা পরিষ্কার দেখ, এর কোনো তলার দিকে কোনো বাউন্ড নেই। মানে এক্সটা কারোর থেকে বড়, সেই মানে 0, ধর এই টাইপের কোনো কিছু নেই, 0 লেস দ্যান এক্স লেস দ্যান 2 বা এই টাইপের কিছু, তলার আরেকটা কোনো ইনইকুয়ালিটি নেই, একদিকটা আছে। সুতরাং তাই জন্য একদিকে বাউন্ড হয়ে যাচ্ছে, আর একদিকে কোনো বাউন্ড থাকছে না। বাউন্ড থাকা মানে এই টাইপের কোনো ইনইকুয়ালিটি আর তলার দিকে থাকবে, নিচের দিকে থাকবে,
কিন্তু সেটা এখানে নেই, এটা অনলি ওয়ান সাইডেড, তাই জন্য চোখে দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে বাউন্ডেড অ্যাভাব অনলি, ইজ নট বাউন্ডেড বিলো, এটা হচ্ছে কেস। ঠিক আছে, তো এই অবধি কারো কোনো প্রবলেম আছে কিনা বল। এই অবধি কারো কিছু প্রবলেম আছে? বাউন্ডেড অ্যাভাব, বাউন্ডেড বিলো, এই দুটো কনসেপ্ট আজকে আমি ইন্ট্রোডিউস করলাম। এর পরের দিন যে কনসেপ্টগুলো ইন্ট্রোডিউস করবো সেটা হচ্ছে ইনফিমাম আর সুপ্রিমাম। এই দুটো কনসেপ্ট ইন্ট্রোডিউস করবো, আজকে করবো না, একদিনে মাথা খারাপ হয়ে যাবে। বা দরকার হলে আমি বাউন্ডেড আনবাউন্ডেডের আরও এক্সাম্পল দেবো, যেটা আরও বুঝতে সুবিধা হবে। কিন্তু বাউন্ডেড, আনবাউন্ডেড বা বাউন্ডেড অ্যাভাব, বাউন্ডেড বিলো, আপার বাউন্ড, লোয়ার বাউন্ড, এই যে ব্ল্যাক কালারে যে শব্দগুলো লেখা আছে সেই শব্দগুলো আমি যেগুলো আজকে বললাম সেইগুলো বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা বল। হ্যাঁ বল, বুঝেছিস? সবাই বলছি বেশিরভাগ ক্ষেত্রে তো শুনতেই পারি না কিছু। হ্যাঁ, কি শুনতে পাসনি? বারবার লেফট জয়েন করছে, আপনাকে বলছেন আপনার কিছু শুনতে পাচ্ছেন না। না, অসুবিধা কিছু নেই, যদি সেরকম হয় আমি তো রেকর্ডিং দিয়ে দেবো, রেকর্ডিংটা আরেকবার শুনে নিস, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে হ্যাঁ। স্যার, বলছি তাহলে মানে আমরা যে কোনো সেট নেব সেটা তো বাউন্ডারি থাকবে না, সাবসেট অফ আমি কি বললাম, তাহলে সেট সব রকমই হতে পারে। সেট এমন একটা তুই, আমি তোকে সেটের একটা এক্সাম্পল দিতে পারি, সেই সেটটা বাউন্ডেড অ্যাভাব আর বাউন্ডেড বিলো একসাথে হলো, বা ওয়ান সাইডেড হলো, মানে বাউন্ডেড অ্যাভাব হলো, বাউন্ডেড বিলো হলো না, অথবা বাউন্ডেড বিলো হলো, বাউন্ডেড অ্যাভাব হলো না, অথবা কোনোটাই হলো না। সব রকম এক্সাম্পলই সম্ভব। ঠিক আছে, আমি তোকে যে এক্সাম্পলগুলো আজকে দিলাম তার মধ্যে একটা হচ্ছে, প্রথম হচ্ছে রিয়েল নাম্বারকে আমরা দুটো ভাগে ভেঙে নিলাম, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। তার মধ্যে ওই জিরো থেকে প্লাস ইনফিনিটি এই অংশটা তুই যদি খেয়াল করে দেখিস, এই অংশটা বাউন্ডেড বিলো কিন্তু বাউন্ডেড অ্যাভাব নয়। আবার তুই যদি নেগেটিভ রিয়েল নাম্বারের পার্টটা দেখিস, মানে ওই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে মাইনাস ইনফিনিটি টু জিরো এই পার্টটার মধ্যে তুই যদি দেখিস, দিস পার্ট ইজ বাউন্ডেড অ্যাভাব বাট বাউন্ডেড বিলো নয়, উল্টোটা। আবার তুই যদি গোটা রিয়েল নাম্বারটার কথাই যদি তুই দেখিস, তুই সেখানে দেখবি রিয়েল নাম্বারটা ইটসেলফ কোনোভাবে রিয়েল নাম্বারের সেটের মধ্যে কোনো দিন বাউন্ড খুঁজে পাবি না, মানে বাউন্ড ফ্রম অ্যাভাব আর বিলো কোনো জায়গা থেকে পাবি না। বা আরো সহজ কথায় তোকে আমি বলি, তুই যদি ন্যাচারাল নাম্বারগুলোকে দেখিস রিয়েল নাম্বারের মধ্যে, ন্যাচারাল নাম্বার অনলি, ঠিক আছে, তুই ন্যাচারাল নাম্বার ছেড়ে দে, ন্যাচারাল নাম্বার হয়ে গেলে একদিকে হয়ে যাবে। আমি যদি বলি ইন্টিজার গুলো দেখিস, সেটা বল ইন্টিজার্স রিয়েল নাম্বারের মধ্যে, সেই ইন্টিজারের সেটটাও কোনো দিকেই বাউন্ডেড না। ইন্টিজারের সেট বলতে কোনটা কথা বলছি আমি? 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3, এই টাইপের যে সেটটা, দিস সেট ইজ অলসো নট বাউন্ডেড অ্যাভাব অর বিলো। এটাও দেখ, ওদিকে দেখ প্লাস ইনফিনিটির দিকে চলে যাচ্ছে, হ্যাঁ, আরেক দিকে দেখ মাইনাস ইনফিনিটির দিকে চলে যাচ্ছে, কোনো দিকেই বাউন্ড হচ্ছে না, ঠিক আছে। আবার কিন্তু যদি বলি ন্যাচারাল নাম্বারগুলো যে বেসিক্যালি ওই 0 বা 1 থেকে শুরু হয়, যেরকম বই অনুযায়ী সেরকম, তো এটা কিন্তু তাহলে লোয়ার বাউন্ড রইলো, লোয়ার বাউন্ড হচ্ছে 0 অথবা 1, আর আপার বাউন্ড কিন্তু কিছু নেই, কারণ ন্যাচারাল নাম্বারগুলো 1 2 3 করে ইনফিনিটির দিকে এগিয়ে যায়, সুতরাং ওদিকটা আপার বাউন্ড, আপারের দিকে কোনো বাউন্ড নেই, ঠিক আছে। আবার যদি বলি আমরা নেগেটিভ তোর নাম্বারগুলো, নেগেটিভ ইন্টিজারগুলো, সেরকমই নেগেটিভ ইন্টিজার মানে হচ্ছে -1 -2 -3, এগুলোর লোয়ার বাউন্ড নেই কিন্তু আপার বাউন্ড রয়েছে, এই টাইপের কথা বলছি আমি। আরো এক্সাম্পল পরের দিন দেখাবো যাতে কিনা করে বুঝতে সুবিধা হয়, মানে এক্সাম্পল গুলো হলে এই বাউন্ড ব্যাপারটা ধরতে বা বুঝতে সুবিধা হবে, কিন্তু ইটসেলফ ব্যাপারটা খুব ইজি। আচ্ছা, তাহলে এই বাউন্ডের, তাহলে যদি মানে এই অন্তত ইনইকুয়ালিটির ব্যাপারটা যদি বুঝতে পারিস, দ্যাট ইজ সাফিসিয়েন্ট যে কি বোঝাতে চাইছি। বাউন্ডেড অ্যাভাব আর বাউন্ডেড বিলো মানে, বাউন্ডেড অ্যাভাব মানে আমরা ওই সেট একটা এলিমেন্ট পাবো যেটা কিনা যার থেকে ওই সেটের সমস্ত এলিমেন্ট ছোট, আর বাউন্ডেড বিলো মানে কি, একটা এলিমেন্ট অন্তত পাবো যার থেকে সেটের সমস্ত এলিমেন্ট বড়, ব্যাস এইটাই তো সিম্পল জিনিস। কোন একটা এলিমেন্ট পেলাম যার থেকে সেটের সমস্ত এলিমেন্ট ছোট, তলার দিকে রয়েছে, তার মানে সেই এলিমেন্টটাকে আমরা বলবো আপার বাউন্ড, একটা আপার বাউন্ড, আর ওই তাহলে ওই সেটটাকে বলবো বাউন্ডেড অ্যাভাব। আর একটা যদি কোনো এলিমেন্ট পাই যার থেকে সেটের সমস্ত এলিমেন্ট বড়, তাহলে ওই সেট এলিমেন্টটাকে বলবো হচ্ছে লোয়ার বাউন্ড, আর সেটটাকে বলবো বাউন্ডেড বিলো, ব্যাস এইটাই হচ্ছে সিম্পল জিনিস। আর বাউন্ডেড মানে দুটো দিক হবে, আর আনবাউন্ডেড মানে কোনো দিক হবে না, এই তো হচ্ছে সিম্পল ব্যাপার। দেখ, এই অবধি বোঝা গেল তো পরিষ্কার? হ্যাঁ, যদি বোঝা যায় আমি আরো এক্সাম্পল দেবো পরের দিন, আরো যদি জোয়ার করে রাখি দেখি, আরো তাহলে হাতে লিখতে হবে, নাহলে কোনো একটা করতে হবে যদি এক্সাম্পল না খুঁজে পাই। হ্যাঁ, এক্সাম্পল লেখার কোনো ব্যাপার নাই, মানে খুব সিম্পল জিনিস, মানে মুখে মুখে কোটি এক্সাম্পল দিয়ে দিতে পারি। হ্যাঁ, তো যাই হোক, তোদেরকে যে লিখে দেখালে পুরো পরিষ্কার বুঝতে পারবি।
ঠিক আছে, আমি চেষ্টা করবো আরো এই টাইপের এই বাউন্ডেড এর যে এক্সাম্পল দিতে বিভিন্ন রকম সেট নিয়ে, তো সেটা পরের দিন চেষ্টা করব। আর যদি হয় পরের দিন তাহলে ওই ইনফিমাম আর সুপ্রিমাম এই দুটো কনসেপ্ট, মানে এটা হচ্ছে বাউন্ডেড আর বিলো আর বাউন্ডেড অ্যাভাবের আরেকটু এগিয়ে যাব সেখান থেকে, সেই কনসেপ্ট সেটা এখান থেকে তৈরি করব। তাই জন্য পরের দিন এই মাস্ট তোরা এই জায়গাটা একটু ভালো করে পড়ে দেখে নিস যে বাউন্ডেড অ্যাভাব বলতে কি বুঝছিস, বাউন্ডেড বিলো বলতে কি বুঝছিস। এই যে জায়গাটা আমি ছবিতে দেখাচ্ছি, মানে এই বই যে জায়গাটা খুলে রেখেছি সুপ্রিমাম আর ইনফিমাম, এই জায়গাটা এই ডেফিনিশনটা ভালো করে বোঝার চেষ্টা করবি। এটাই তোদের কাজ থাকবে পরের দিন, ঠিক আছে? ঠিক আছে। যদি কারোর কিছু বলার থাকে বল, নাহলে আজকে আমরা এখানেই মোটামুটি শেষ করবো তাহলে। ঠিক আছে। কারোর কিছু বলার আছে? না। হ্যালো, কারোর কিছু যদি বলার থাকলে বলতে পারিস, নাহলে না স্যার। নেই তো? হ্যাঁ ঠিক আছে তাহলে, ঠিক, ওকে। থ্যাংক ইউ।